সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া, জি শোনা ভাইয়া, যাচ্ছে পুরো ক্লিয়ার, সুন্দর একেবারে আছে, স্পষ্ট। সুন্দর আছে। আচ্ছা, তো এর মাঝখানে আমরা একদিন চেষ্টা করেছিলাম যে যুক্ত হওয়ার, আর আমরা একটু আহ রীতিমতো সবার সাথে একটু পরামর্শ করলাম কখন থেকে ক্লাস শুরু হওয়া যায়, শুরু করা যায়, বা এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কমিউনিকেশন রাখছিলাম আর কি। যাই হোক, তো ওভারঅল দেশের পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাচ্ছে, কি মনে হয়? আলহামদুলিল্লাহ। জি স্যার, ইনশাল্লাহ ইনশাল্লাহ যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। বাট কিছু টিপু চক্রী মহল আসলে এখনো ফায়দা লোটার চেষ্টা করতে চলছে। এটা স্যার আগেও ছিল, আছে, থাকবে ভবিষ্যতে। এখন পরিস্থিতি কতটা আরো উন্নত করা যায়, এই এই যে যারা ফায়দা লোটে এদেরকে জানে না। কিছু স্বার্থান্বেষী এই মহল থাকবে আর কি, যারা আসলে এই সুযোগটার অপেক্ষায় থাকে। এটা থাকবে, জি এটা জি সব। স্যার, জি স্যার। ওভারঅল একটা আন্দোলন সফল হয়েছে, এবং আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ, আশা করছি। ইনশাল্লাহ আহ ইনশাল্লাহ। তারপরেও ইনশাআল্লাহ। যেভাবে ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে, মানে আসলে আহ, বলার ভাষা নাই। And দারুণ। এবং তারা যে প্রমাণ পাওয়ার, সবাই একত্রিত হলে, সবার মত যদি এক হয়, সেক্ষেত্রে যে একটা বড় কিছু তৈরিও করা সম্ভব এবং বড় কিছু ভেঙে ফেলাও সম্ভব। এটাই আর কি আমরা দেখলাম আর কি। জি জি। জি, আসলে একটা দুর্গ গড়ে তোলা, একটা দুর্গ আসলে ভেঙে দেয়া তো আসলে একটা হচ্ছে যে যেই জায়গায় একজনের নিয়ন্ত্রণে 20 কোটি লোক আর কি হচ্ছে যার অধীনস্থ নিয়ন্ত্রণে ছিল, সেটা আসলে ভাঙা এত সহজও ছিল না। আহ, জি, মোহাম্মদ সবুজ স্যার, আমি আজকে আগের রিভিউটাও টানবো। তার পাশাপাশি আমরা যে বেসিক কনফিগারেশন এবং আমরা যে কাজটা করব, যে এই সফটওয়্যারের থ্রুতে করব, আমরা মূলত প্যাকেট ট্রেসার দিয়ে শিখবো, শেখাটা শুরু করব। সো এই যে সফটওয়্যার ইনস্টলমেন্ট, এই ইনস্টলেশন সহ আজকে সবকিছু ওভারঅল ব্রিফ করব, এবং সফটওয়্যারের কোন জায়গায় কি আছে এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। আমরা যারা পারি, যারা জানি, অলরেডি জব করছি, তারা একটু চেষ্টা করব, একটু ধৈর্য ধরে আবার এই জিনিসগুলো একটু রিপিট দেখার। Cause হচ্ছিল একটা সময় হয়তো আপনার এটা কোনো না কোনো কাজে লাগবে। হ্যাঁ, আর আপনার এটা নর্মালি স্যার, ঝালাই নর্মালি হয়ে স্যার গেল। আমি আমি লাস্ট ক্লাস স্যার আমি অ্যাটেন্ড থাকতে পারি নাই। একটু সমস্যা ছিল, আমি এলাকাগতভাবে প্রবলেমে ছিলাম, যে কারণে আমি থাকতে পারি নাই। আচ্ছা। তো আমার আমার সাথে থেকে দুই তিনজন ধরে নিয়ে গেছিল। আমি সৌদিতে আছি, কিন্তু আমার কাছ থেকে আর দুই তিনজন ধরা পড়ে গেছিল, এদেরকে নিয়ে একটু আমি অনেক বেশি ঝামেলায় ছিলাম। যে কারণে পরে এই জায়গা থেকে একজন আনতে পারি না, আর দুইজনকে নিয়ে আসছি অলরেডি। কারণ সৌদিতে আন্দোলনটা তো দেশ থেকে দেশের বাইরে চলে প্রোটেস্টের আসছিল। কাজে, মানে প্রোটেস্ট করতে গিয়ে অ্যারেস্টেড হ্যাঁ, হয়েছিলেন, এরকম কিছু? না আমি অ্যারেস্ট হই নাই। আমি তো সৌদি আরবে আছি এখানে, মানে অনেক বাঙালি আপনার ইয়ে করছিল, আন্দোলনের মতো একটা মিছিল করছিল। তো সৌদিতে এটা অ্যালাউড নাই। তারপরে হ্যাঁ, আপনার সৌদিতে এলাও নাই, দুবাইতে এলাও নাই, উম, তাদের গভর্নমেন্টের তারপরে আপনার পারমিশন ছাড়া কোনো। আমার সাথে অনেক লোকই ধরা পড়ছে, প্রায় 50 জনের মতো। তা আমরা তিনজন একসাথে ছিলাম, দুইজন নিয়ে আসছি, একজন আনতে পারি নাই। তো ওইটা নিয়ে একটু বেশি ঝামেলা ছিলাম, যে কারণে আমি লাস্ট ক্লাসে থাকতে পারি নাই। তারপরও আলহামদুলিল্লাহ সব দিক থেকে স্যার ভালো আছি। আমার তো কাছের একজন ভাইও মারা গেল, দোয়া করবেন। আর অবশ্যই। মানে এবং আমি অনেক কিছু। দেখতেছিলাম আপনারা অনেকেই লিখছিলেন চ্যাট গ্রুপে। আমার আমি তো আমি অনেক কিছু সবারটা, হারায় ফেলাইছি, বুঝছেন। হ্যাঁ, সবারটা রিপ্লাই করতে পারিনি, কিন্তু না যারা, আমি আমরা সবাই আসলে মানে এটা এরা যারা মারা গিয়েছেন, যারা শহীদ হয়েছেন, সবাই কারো না কারো ভাই, কারো না কারো বোন, অবশ্যই। হ্যাঁ, তো ওই হিসাবে চিন্তা করলে তারা আমাদের আপনই। সবারই এই জায়গাটা থেকে আমরা সবাই হারিয়েছি তাদের মতো মানুষজন, না, যারা। তারপর এদিক থেকে স্যার আমি একটু নিয়ে মানে বিপর্যস্ত ছিলাম। আমার কাছে ছোট ভাই হারাইছি তো অনেক, মানে খুব ভাবে আমি সিরিয়াস হয়ে গেছিলাম। দোয়া করি সবাই। অবশ্যই ভাই, দোয়া করেন। আমরা সবাই নিজেদের জায়গা থেকে সেফ থাকার চেষ্টা করি, এবং সবাই দোয়া করি যাতে দেশটা একটা ভালো কিছু হোক। দেশটা এরকম কারো মানে কি বলবো, মানে একটা ভালো রাষ্ট্র পরিচালনা করতে পারেন এরকম একটা মানুষের
হাত দিয়ে আর কি আমাদের দেশের উন্নয়নটা হোক, এটাই চাই আর কি। কারণ ইনশাআল্লাহ। স্বাধীনতা 50 বছর পার হয়ে গিয়ে আরো বেশি হয়ে গেছে, তাই না? কত বছর হয়েছে? অনেক বছর, 53 বছর স্যার পার হয়ে 53 গেছে। বছর, 53 হ্যাঁ, বছর, 53 বছর। 53 বছর পার হয়ে গেছে। নর্মালি স্যার মানে যারা মনে করেন আন্দোলন করছে, আর যে ছেলেটা মারা গেছে তাও আমি আমার রিলেটিভ, তো ওর আপনার ওর আর কোনো ইয়ে নাই মনে করেন কোনো ওর আহা, বাপ মার মতো একাই ও সন্তান, বুঝছেন? তাও আমি ওর জন্য একটু বেশি হয়েছে সবার। ওইটাই, কিছু করার নাই তো এখন, এটা ভাগ্যে ছিল, কিছু করার নাই এখানে আর। বুঝতে পেরেছি। তবে চেষ্টা করবেন, যেহেতু আমরা দেশটা আমাদের সবার, মানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আছি, আমরা সবাই কিন্তু একজন আরেকজনের সহযোগী হব, ভাই। সবাই আমাদের ভাই বোন, হ্যাঁ। হতে পারে তারা ভিন্ন ধর্মী হতে পারে, বাট আমাদের সবার দায়িত্ব হচ্ছে হলো তাদেরকে প্রোটেক্ট করা। ঠিক আছে? যেহেতু এইখানে একটা স্বার্থান্বেষী দল থাকবে যারা আর কি এই এই আন্দোলনটাকে কেন্দ্র করে কিছু একটা মানে অস্থিতিশীল অবস্থায় আবার নেওয়ার চেষ্টা করতে পারে। তো এই জায়গা থেকে চেষ্টা করবেন আমাদের পাশে আশেপাশে যারা ভাইরা আছেন, আমাদের অন্য ধর্মের যে ভাইরা বোনেরা আছেন, তাদেরকে সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করেন। যেহেতু এত বড় একটা আন্দোলন, আমার এখানে মতো স্টুডেন্টই আসলে, আমি জানি যে আপনারা না, অনেকেই আমরা আসলে প্রোটেস্টে আমাদের এখানে সক্রিয়ভাবে ছিলেন আর আমাদের কি। এখানে তো স্যার আমাদের এখানে তো স্যার এটার মানে সবাই অলরেডি অ্যানাউন্স করে দিছে। আমাদের নরসিংদীতে যা হয়েছে প্রথম 2-3 দিন হয়ে গেছে। কারণ যখন যখন দেশ স্বাধীন হয়ে গেছে তো এখন তো আর দরকার নাই, এখন কেন আমাদের ভাই, নরসিংদীতে মানে কোনো কেন, মানে কেন, মানে আমার কথা হচ্ছিল কেন আমরা যেটাই হোক, মানে তারা তো আমাদের ভাই বোন, তাই না? তারা কেন ভিকটিম হবে? তো না। এই আমরা যে আমরা তারাও আমরা তো আমাদের ওইটাই সাথে বলছি ছিলেন, স্যার। আন্দোলনে ছিলেন না, এমন তো না যে হ্যাঁ, আহ, আমরা ওইটাই বলছি স্যার। আমরা নরসিংদীতে আপনার আন্দোলন হয়েছে মানে শেখ হাসিনা বের হয়ে যাওয়ার আগ পর্যন্তই, যখন বের হয়ে গেছে সাথে সাথে সব নর্মাল হয়ে গেছে। তারপরে মনে করেন কিছু অতি উৎসাহিত লোক অনেক কিছু করতে চাইছে যতটুকু সম্ভব। আমার ভাই যারা আছে দেশে বা আমার রিলেটিভ যারা আছে, কারণ হ্যাঁ ভাই, নরসিংদীতে এমনি একটু একটু নরসিংদীর বেশি। অবস্থা তো আমি অনেক ভালোভাবে জানি। নরসিংদীর অবস্থা কি সেটা আমি ভালো করে জানি। Because আমার বাসা হচ্ছিল ভৈরব। তো নরসিংদী খুব কাছেই আমার এখান থেকে। তো না হয়, তাহলে তো এটা জানিনি মানে নরসিংদীতে একটু বিএনপির একটু এমনি একটু জনপ্রিয়তা বেশি, তারপরও চেষ্টা করছে সবাই যেন তেমন কোনো কিছু নরসিংদী না হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছিল ডাকাত প্রবণ একটা এলাকা। এটাই, অনেক ডাকাতি হয় এই জায়গায়, এবং নরসিংদীতে আসলে মানুষজন একটু একটু উগ্র টাইপের হয় আর কি। যাই হোক, সেটা আম, মূল বিষয় না। আমরা আস্তে আস্তে আমাদের কোর্সের দিকে চলে আসবো। আমাদের অনেক দিন হয়েছে, আমাদের অনেক গ্যাপ হয়েছে, আমরা ওই গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করব। সো কেমন লাগছে সবার অনুভূতি যদি বলতেন, এবং আলহামদুলিল্লাহ। কারা সক্রিয় ভাবে আলহামদুলিল্লাহ। ছিলেন। আমি তো জানি আমার মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে সক্রিয় ভাবে পার্টিসিপেট করেছেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা। আপনাদের কারণে আজকে আমরা আরেকটা সুন্দর এখন তো স্বপ্ন শপথ দেখার অনুষ্ঠান চলতেছে এখন। শপথ অনুষ্ঠান চলতেছে। শপথ গ্রহণ বুঝতে চলছে। পারছেন? যাক, এখনো শুরু হয়নি। আসলে তারা বিজেপিকে পিছনে student থেকে, কিন্তু আমার যেটা ব্যক্তিগত মতামত, আইএনজিও থেকে আমার মনে হয় লোকজন বেশি হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আশা করি ভালো কিছু হবে ভাই। কারণ দেশটা ইনশাল্লাহ স্যার। দেশটা এত বছরে স্বাধীন হওয়ার পরেও তেমন কোনো ভালো কিছু হয়নি। আর আমরা যে পারি, এটা দেখিয়ে দিলাম। এটাই আর কি প্রমাণ আর কি, স্টুডেন্টরা চাইলে পারে না এমন কিছু নাই। যখন আমি এটা এখন আমার, এখন স্যার অন্য কেউ আইসাও যদি কিরকম কোনো মানে অন্যরকম কিছু করতে চায়, করার সাহসটা 2-3 বার ভাবতে হইব। হ্যাঁ, যে ভাবতে হবে। যে কোনো সময়, হ্যাঁ, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারবে এখন। তো মানে আমার উজ্জ্বল সবার একটা চেষ্টা থাকে এখন, ভয় পায় না কেউ। একটা সময় ভয় পাইতো মানুষ, একটা এখন আর সময় ভয় পায় মানুষ না কেউ। ভয় পায়, হ্যাঁ ভয় পেতো, এখন ওই ভয়টা নাই। যাই হোক, যাদের ভয় পাওয়ার তারা ভয় পাইলে গেছে। ঠিক আছে। তো আচ্ছা, না এটা চট্টগ্রামে মাদ্রাসার স্টুডেন্টরা আরবি ক্যালিগ্রাফি করেছিল, দেখছিলেন? না, এটা দেখিনি। অনেক নিউজ তো, মানে এটা কোনটা রেখে এটা কোনটা প্রথম দেখবো গেটে, আসলে এটা বুঝতে ওই পারি না। চট্টগ্রামের 2 নম্বর গেটে করছে, 2 নম্বর গেটে। ওই ক্যালিগ্রাফি মুছে দিছে। কেন? কারণ অন্যরা কেউ এসে ওটা মুছে দিছে। এটা মানে এক্সেপশনাল ছিল। গতকালকে মনে করছিল, আজকে ওটা এসা অন্যের উপর দিয়ে অন্য কালার করে দিছে। না ভাই, স্বাধীন দেশে ভাই সবাই সবার একটা স্বাধীনতা থাকে আর কি, বিজয় উল্লাস বলেন সব। তো এই উল্লাসটা যাতে আসলে কারো ক্ষতির কারণ না হয়, এটাই চেষ্টা করব খেয়াল রাখার। আমার মনে আছে ভাই, যখন আমি এই কোটা আন্দোলন যখন ফার্স্ট 2018 সালে, আহ, তখন এই আন্দোলনকে ঘিরে যে
স্টুডেন্টদের যে প্রতিবাদ ছিল, তারপরে স্টুডেন্টরাই আসলে এর মাঝে আর কি ব্যাক টু ব্যাক আরো অনেক আন্দোলন করলো, যেমন সড়ক দুর্ঘটনার জন্য আর কি তারাও একটা আন্দোলন করলো। তো এই যে তিনটা যে ব্যাক টু ব্যাক যে আন্দোলনগুলো ছিল, খুব জোরদার এবং দারুণ ছিল, মানে স্টুডেন্টদের পার্টিসিপেশনটা খুব ভালো ছিল, এবং আমি নিজেই সক্রিয় ভাবে ছিলাম 2018 সালে। তো এখন তো ভাই স্টুডেন্টের সময় শেষ, এখন হচ্ছে টিচার হয়ে গেছি আর কি। So, তারপরেও আর কি আহ সবাই সবার জায়গা থেকে আসলে চেষ্টা করব যে সবাইকে সাবধানে রেখে, নিজেদের প্রতিবেশী যারা আছে, এবং ইভেন এই ইদানিং অনেক ঘটনা শুনছি যে আমাদের এখানে ইভেন আমি আমি থাকি হচ্ছিল ঢাকার, আহ এটাকে বলা হয় হচ্ছিল হাজারীবাগের দিকে। তো এই হাজারীবাগের এই পাশটাতে পুরান ঢাকা মোহাম্মদ, লালবাগ। হ্যাঁ আগে লালবাগ থাকতাম, এখন আর কি একটু শিফট করেছি, কিছুদিন আগে আর কি শিফট করে আমরা চলে আসছি হাজারীবাগে, ওখানে আমাদের বাসা হচ্ছিল। যাই হোক, এটাও পুরান ঢাকাই। তো যেটা বললাম যে আসলে এখানে ইদানিং দেখছি ঢাকা শহরে লাস্ট এই মানে 5 তারিখের পর থেকে আর কি, ওই দিন রাত থেকে আর কি কম বেশি ডাকাতের বা ছিনতাইকারী বলেন বা ওই যে কিছু টোকাই পোলাপাইন থাকে না, তো তারা আসলে কিছু স্বার্থর জন্য আর কি অনেক মানুষের একটু ক্ষতি করছে। দোকানপাট থেকে নিয়ে শুরু করে সবকিছু ভাঙচুর করছে, আহ তালামালা ভেঙে আর কি সবকিছু নিয়ে যায়, লুটপাট করছে আর কি এরকম। সো এই টোকাইদের পিছনে স্যার মোস্ট অফ দা আছে হচ্ছে আপনাদের লুকায় থাকা আওয়ামী লীগ নেতারা। আজকে একজনকে আমাদের এলাকায় করছে, ওকে ধরে চার্জ করছে, পরে ও নাম বলে দিছে যে ওকে 3,000 টাকা দিছে, বলছে উত্তরার যত দোকানপাট আছে ওর লোকজন নিয়ে ভাঙচুর করতে। এরা আচ্ছা, 90%ই নেশাখোর, এদের কোনো হুঁশ থাকে হ্যাঁ না, হ্যাঁ জানেন? হ্যাঁ হ্যাঁ, এদের হুঁশ থাকে না আর কি। যাই হোক, এদের কাছে আসলে মানুষের মূল্যায়ন নেই আর কি। যাই হোক, যাই হোক, আমরা রাজনৈতিক ইস্যুতে যাব না। আমরা যেই সফলভাবে আন্দোলন করতে পারছি এটাই আমাদের পাওয়া, এটা ধরে রাখতে হবে। তো আমরা চলে যাই আমাদের মূল পর্বে চলে যাই। আমরা লাস্ট ক্লাসে কি মানে কতটুকু পর্যন্ত দেখিয়েছিলাম, কারো মনে আছে? থাকলে একটু শেয়ার করেন। স্যার আমি লাস্ট ক্লাসে ছিলাম না স্যার, এই জন্য একটু রিভিউ দিয়ে দিলে ভালো হতো। লাস্ট ক্লাসে হ্যাঁ হ্যাঁ, ছিলাম না। রিভিউ দিব, বাট আমিও ভুলে গেছি ভাই, কতদিন হয়েছে আমরা ক্লাস নিচ্ছি না, অনেক দিন হয়েছে তো। রাউটারে আইপি সেট আপ করার আগ পর্যন্ত দেখছিলাম। রাউটারে কিভাবে আইপি সেট আপ করতে হয় তার আগ পর্যন্ত দেখিয়েছিলাম। আইপি আইপি বসানোর আগ পর্যন্ত দেখানো হয়েছে। সিসকো আইপি প্যাকেট ট্র্যাকারটা সবাইকে ইনস্টল করতে বলছিলেন, আর সিসকো প্যাকেট ট্র্যাকারের ভিতরে সব দেখাচ্ছিলেন, তারপর আইপি কনফিগারেশন দেখাইছিলেন। সিসকো প্যাকেট ট্রেসার সব দেখিয়েছিলাম। না, না ওইটা সব ইনস্টল দেখাইছেন কাজ নাকি বলতে। বলতে পারবো না, বাট আপনি দেখাইছিলেন অনেকখানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি সবাই প্যাকেট ট্রেসার ইনস্টল করতে পেরেছিলাম? জি স্যার, নামাইছি। ইনস্টল হয়েছে। সবার ইনস্টল হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, তো সবাই একটু মানে কার কার ইনস্টল হয়নি একটু হ্যান্ড রাইজ করতে পারবেন? আমি তো আমার হয়নি। আমি অনেকে অনেকে আসলে মানে আমরা আমারও নেই। অনলাইন ক্লাস দেখে আসলে আমরা সবাই একসাথে আগাবো ভাই, মানে আহ আমরা চাই যে আর কি সবাই একসাথে শিখি। তো কেউ একজন আমাদের আহ, সাথে মানে আমাদের ক্লাসমেট যারা আছেন, কোর্সমেট যারা আছেন, কেউ যদি একজন পিছনে পড়ে যায় সেটা আসলে ভালো হয় না। আসলে সবাই একসাথে আগালে ভালো জিনিসটা। তো টার্গেট হচ্ছিল সবাইকে নিয়ে আগাতে হবে, হ্যাঁ। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি 3জন হ্যান্ড রাইজ করেছেন। আবিদুল কবির, আবির, জি ভাই, সাদ্দাম জাহান, জি ইফাত আপু নাকি? তো হ্যাঁ ভাইয়া, ইনস্টল করতে পারবো। আসলে হচ্ছে ওই ল্যাপটপটা একটু রিপেয়ারে দিছিলাম তো, আর এই যে কয়েকদিন দোকানপাট বন্ধ ছিল বিধায় আর কি ওইটা নিয়ে করা হয় নাই, তবে আজকে নিয়ে আসছি। আর ক্লাসও এটাতে জয়েন একটু স্ক্রল করে নিচে চলে আসেন, ঠিক 8.2.2.2 বা উপরেরটা দেন, লেটেস্ট ভার্সন যেটা, হ্যাঁ এটা দেন, এটা ক্লিক করেন।
একটু নিচের দিকে আসেন, আরেকটু নিচে, আরেকটু নিচে। User open is sir. Hello, sir. ডাউনলোড লিখলাম, লেখার পরে আমি এখান থেকে প্রথমটা এই যে এটা নেটওয়ার্কিং একাডেমির যে ই অ্যাড্রেসটাতে আমি ক্লিক করলাম। এখান থেকে আমরা চলে যাব এখানে, এইটা হচ্ছে সিসকোর সাইট। হ্যাঁ, এই সাইটের থেকে আমাদেরকে আসলে প্যাকেট ট্রেসারটা আমরা সিসকোর বিষয়গুলো আছে, সিসকোর সব কিছু আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো। যেমন লাইক এই যে এখানে দেখেন, এখানে ভিউ কোর্স গেটিং স্টার্টেড উইথ সিসকো প্যাকেট ট্রেসারে, তারপরে হচ্ছে কোর্স মডিউল গুলো আছে, তারপরে এখান থেকে টিচিং উইথ প্যাকেট ট্রেসার, প্যাকেট ট্রেসারের মাধ্যমে কিভাবে শিখবেন আর কি, সেই বিষয়গুলো কিন্তু এখানে ইনক্লুড করা আছে। তো আমরা যারা আসলে আহ, যারা আসলে আহ, আমাদের প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা ডাউনলোড দিব, হ্যাঁ, তারা কিন্তু চাইলে এখান থেকে প্যাকেট ট্রেসারে আসলে আমরা প্যাকেট ট্রেসারটা ডাউনলোড দিতে পারি। যদি অলরেডি আমার ডাউনলোড দেওয়া, তো আপনারা এখান থেকে যে আসলে প্যাকেট ট্রেসারটা ডাউনলোড দিতে পারেন, অথবা এখানে আমরা আসলে লেটেস্ট ভার্সনের কথা বলি, আমি লেটেস্ট ভার্সন হিসেবে যে লেটেস্ট ভার্সন আছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকেও ডাউনলোড দিতে পারেন। যেমন আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? এই ম্যাকবুকের যে জন্য একটু দেখাবেন, ম্যাকবুকের জন্য কোনটা, কাজ পাচ্ছি না আমি সাইটটা। কিসের জন্য? ম্যাকবুক ম্যাকবুক স্যার এই লিস্টে আছে, এখানে ম্যাকবুক আছে, ম্যাক ওএস ভার্সন ইংলিশ। এই যে ও আচ্ছা আচ্ছা। স্যার লিংকটা যদি একটু কমেন্টে দিয়ে দিতেন স্যার। জি স্যার। লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি সবার সুবিধার্থে। অবশ্যই এই সরি, অনেকগুলো টুলস আছে এখানে দেওয়া। তো ওভারঅল অনেকগুলো টুলস এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটা টুলস এর সম্পর্কে আমরা জানতে হবে। এটা আস্তে আস্তে সবাই দেখে নিব এবং কাজ করতে করতে শিখে যাবো, সমস্যা নাই। বেশিরভাগ মোস্ট অফ
আম, এর ভিতরে আসলে আমরা যেই টুলস গুলো সবচেয়ে বেশি ব্যবহার করবো সেটা হচ্ছে হলো সিলেক্ট টুল, এটা হচ্ছে হলো আবার ডিলিট টুল, আর একটা হচ্ছে হলো আপনার সিমুলেশনের জন্য মেসেজ বা একটা সিম্পল ভিডিও অ্যাড করা। আর এখানে হচ্ছে হলো আপনি চাইলে কিছু সিনারিওর জন্য বা আপনার ডায়াগ্রামটা বা আপনার নেটওয়ার্কটা সুন্দর করার জন্য বা একটু আইডেন্টিফাই করার জন্য এখানে কিছু ফিগার আছে। এই ফিগার মানে লেআউট বলেন বা আউটলাইন বলেন, এই আউটলাইন গুলো দিয়ে আমরা আসলে আহ, অনেক কিছু ড্র করতে পারি। তো এগুলো আসলে তেমন একটা কাজে লাগে না। বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে হলো এই যে নিচের যে সাইডটা, নিচের যে পোর্শনটা আছে, নিচের পোর্শনে দেখেন অনেকগুলো কি আছে, সাব পোর্শন আছে। এই সাব পোর্শন গুলোর কোনটায় কি থাকে এগুলো আমাদের জানতে হবে, এগুলো জানতে হবে। আর দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটাই নেটওয়ার্কিং ডিভাইস, নেটওয়ার্কিং ডিভাইসের ভিতর কি আছে, এন্ড ডিভাইস আছে, তারপরে কম্পোনেন্ট আছে, কানেকশন আছে, তারপরে এরকম আরো অনেক যে অপশন গুলো আছে সেগুলো আছে। যেমন এখানে দেখেন নেটওয়ার্কিং ডিভাইসের ভিতর কিন্তু এখানে সবগুলো আসছে, রাউটার আছে, সুইচ আছে, হাব আছে, ওয়্যারলেস ডিভাইস আছে, সিকিউরিটি আছে, ওয়ান এমুলেশন আছে। তারপরে দেখেন এইখানে দেখেন প্রত্যেকটা ডিভাইসের কিন্তু এই যে যেমন মনে করেন আমি যদি মনে করেন ইন ডিভাইসের কথা বলি, ইন ডিভাইসের ভিতর কি কি আছে, একটা হচ্ছে হলো নেটওয়ার্কিং ডিভাইস। নেটওয়ার্কিং ডিভাইস হচ্ছে হলো যেই ডিভাইস গুলো সরাসরি নেটওয়ার্কের সাথে কি কানেক্টেড থাকে, তাই না? তো এই ডিভাইস গুলোকে কি বলবো আমরা, নেটওয়ার্কিং ডিভাইস। আর ইন ডিভাইস গুলো কি, নেটওয়ার্কের সর্বশেষ বা ইউজার এন্ডে যে ডিভাইস গুলো থাকে সেগুলোকে বলা হয় ইন ডিভাইস। মানে আমরা ইউজাররা যে ডিভাইস গুলো ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে ইন ডিভাইস। দেখেন ইন ডিভাইস তাহলে কি, কম্পিউটার, ল্যাপটপ, সার্ভার, তারপরে হচ্ছে হলো প্রিন্টার, আইপি ফোন। তো এই ডিভাইস গুলো আছে এগুলোকে সবগুলোকে ইন ডিভাইস বলে। তারপর দেখেন এখানে দেখেন কানেকশন, কানেকশন কত ধরনের কানেকশন আমরা এস্টাবলিশ করতে পারি। এইখানে এইটা এই যে সাইনটা, এই সাইনটা দিয়ে আসলে অটোমেটিক্যালি কানেকশন টাইপ বোঝানো হয়। মানে আপনি কোন ধরনের কানেকশন দিবেন সেটা আপনি জানেন না, আপনার এই সফটওয়্যারে আপনি এই অপশনটা সিলেক্ট করে যদি একটা কানেকশন দেন, সে অটোমেটিক্যালি কোন ডিভাইসের সাথে কোন ডিভাইস কানেকশনের জন্য কোন ওয়্যারটা বা কোন কানেক্টিভিটিটা প্রয়োজন সে সেটা নিজে থেকে মেজার করে নিয়ে নিবে আর কি। তো আমরা তো জানি যে দুইটা অপশন বলেছিলাম না, যে সেম ডিভাইস এবং সেম ডিভাইসে মানে দুইটা সেম ডিভাইসের সাথে যদি কানেকশন দিতে হয় তখন আমরা কোন ধরনের ওয়্যার ব্যবহার করব বলেছিলাম মনে হয়, কেউ বলতে পারবেন? ধরেন আমার এখানে স্যার কনসোল না এই- এইটা একটা কম্পিউটার, হ্যাঁ স্যার আরেকটা সেম ডিভাইসের হচ্ছে- জন্য ক্রস কেবলের কথা বলছিলেন। হ্যাঁ সেম ডিভাইসের জন্য কি কেবলের কথা বলছিলাম, কপার ক্রস ক্রস কেবল, কপার ক্রসওভার কেবলের কথা বলছি, তাই না? এখানে দেখেন এখানে একটা কম্পিউটার নিয়েছি, এখানে একটা সুইচ নিয়েছি, আবার আমি আরেকটা সুইচ এখানে রাখবো, এখানে রাখবো হলো আরেকটা কম্পিউটার। তো এই যে দেখেন এখন কানেকশনের যে বিষয়টা আমি যদি অটোমেটিক্যালি সিলেক্ট করে দিই, অটোমেটিক্যালি সিলেক্ট করে দিলাম, এটাও সুইচ এটাও সুইচ, দুটো কি সেম ডিভাইস না? দুইটা স্যার সেম ডিভাইসের ভিতর যখন কমিউনিকেশন বা কানেকশন দিব তখন কোন কেবলটা ব্যবহার হচ্ছে, কেবলটা মানে এই যে কেবল এখানে নাম দেওয়া আছে এটা অটোমেটিক যে কেবল সেটা সাইন ছিল এটা। বাট এগুলো কি কেবল, এই যে দেখেন এই যে সায়ান কালার যে কেবলটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কনসোল কেবল। এই কনসোল কেবল দেখতে কেমন হয় সেটা আমরা একটু দেখে নেই। আমরা একটু ব্রাউজারে যাব, ব্রাউজারে যে এইটুকু লিখবো কনসোল কেবল, মানে আমাদের চিনে রাখতে হবে না, মানে একটা সময় যখন আমরা কাজ করব রিয়েল লাইফ প্র্যাকটিক্যালে কাজ করব তখন তো আমাদের এই কেবল গুলো তো চিনে রাখতে হবে যে কোনটা কন্ট্রোল কেবল আর কোনটা ক্রসওভার কেবল, কোনটা হচ্ছে হলো আপনার স্ট্রেট থ্রু কেবল। তো এই যে দেখেন কনসোল কেবলের জিনিস কি, এই পোর্টটার নাম জানেন, এই পোর্টটাকে কি বলা হয়? স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিন শেয়ার হয় না। ও আচ্ছা, আমি সফটওয়্যারে স্ক্রিনটা শেয়ার রেখেছি, একটু দাঁড়ান।
মানে সফটওয়্যার উইন্ডোটা শেয়ার তো, পুরো স্ক্রিন শেয়ার না দিলে আসলে আমি যখনই সফটওয়্যার থেকে বের হয়ে যাবো তখন আর কি দেখা যাবে না আর কি। এটা চলো তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ ইয়েস স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে কন্ট্রোল কেবল লিখে যখন সার্চ দিলাম, এই যে দেখেন অনেকগুলো পিকচার আমাকে শো করতেছে। এই যে কেবলটা, এই কেবলটাকেই বলা হয় কনসোল কেবল। এখন এখানে দেখেন দুই ধরনের কনসোল কেবল দেখতে পাচ্ছেন। দুই ধরনের কন্ট্রোল কেবল দেখা যাচ্ছে না? একটা হচ্ছে স্যার। ইউএসবি, একটা কনসোল কেবলের প্রান্তে ইউএসবি, একটা হচ্ছে RJ45, তাই না, কানেক্টর। একটা হচ্ছে ইউএসবি আর একটা হচ্ছে RJ45 কানেক্টর। আরেকটা কনসোল কেবল হচ্ছে আপনার, এটি কি ধরনের পোর্ট বলেন তো? এই পোর্টটা সবাই নাম জানি না আমরা, কম্পিউটারের পিছনে এই পোর্টটা, হ্যাঁ বিজিএ কেবল। তো এই যে এই যে এই দুই ধরনের কনসোল কেবল আসলে বাজারে পাওয়া যায়। তো যারা আসলে আগেরকার আমলে কম্পিউটার গুলোর জন্য আর কি ভিজিএটা বেশি ব্যবহার করা হচ্ছে, এখন মনে করেন মানুষ যারা ল্যাপটপ দিয়ে কনফিগারেশন করে তাদের জন্য ইউএসবিটাই বেস্ট। হ্যাঁ, অনেক ল্যাপটপে আসলে ভিজিএটা থাকে না। আর যাদের মনে করেন ভিজিএ কেবল আছে, কনসোল কেবল হিসেবে ভিজিএ এবং RJ45 কানেক্টর দিয়ে কনসোল কেবলটা আছে, আসলে একটা কানেক্টর ব্যবহার করে বা একটা কনভার্টার ব্যবহার করে আসলে কিন্তু সেটাকে ইউএসবি তে কনভার্ট করে নিয়ে আপনার ল্যাপটপে ইউজ করতে পারবেন। এই যে কনসোল কেবল, এই কনসোল কেবলটা সম্পর্কেও আমরা দেখলাম কনসোল কেবলটা দেখতে কেমন হয়। আরেকটা কেবল হচ্ছিল কপার স্ট্রেইট থ্রু কেবল। আমি বলেছিলাম কপার স্ট্রেইট থ্রু কেবলটা হচ্ছিল তখনই ব্যবহার হয় যখন আসলে দুইটা ডিফারেন্ট ডিভাইসের ভিতর কানেকশন এস্টাবলিশ হয়। তো কপার স্ট্রেইট থ্রু কেবলটা দেখতে কেমন? এই সফটওয়্যারে একদম লম্বা স্ট্রেইট লাইনের মতো, কোনো এখানে ফাঁকা নেই বা ডট নেই। ডট আছে বা ফাঁকা আছে? নাই। সো কপার স্ট্রেইট কেবলটা হচ্ছে মূলত দুইটা ডিফারেন্ট ডিভাইসে ব্যবহার করা হয়। এখানে যেহেতু সুইচ, এটা একটা সুইচ এবং এটা আরেকটা সুইচ, এই দুইটা সুইচ যেহেতু দুইটাই সুইচ, সেম ডিভাইস না, এই দুইটা সেম ডিভাইসের ভিতর কানেকশন দিব, তখন কি আমরা স্ট্রেইট কেবলটা ব্যবহার করব? না, আমরা কি ব্যবহার করব? তখন ডিফারেন্ট ডিভাইসের ভিতর কানেকশন দেওয়ার সময় স্ট্রেইট কেবলটা ব্যবহার করব। আর যখন সেম ডিভাইসের ভিতর কানেকশন দিব তখন আমরা ক্রস ওভার কেবলটা ব্যবহার করব। এখন দেখেন, তো এই 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 যে সুইচ আছে, সুইচের সাথে যদি এই কম্পিউটারকে যুক্ত করতে হয় তখন আমরা কি কেবল ব্যবহার করব? দুইটা কি সেম ডিভাইস না ডিফারেন্ট? একটা হলো সুইচ আর একটা হলো কম্পিউটার বা ইন ডিভাইস। এই যে এই দুইটা ডিফারেন্ট ডিভাইস না? দুইটা ডিফারেন্ট ডিভাইসে অলওয়েজ যে কানেকশনটা হয় সেটা হলো কপার স্ট্রেইট থ্রু কেবল দিয়ে। বুঝা গেছে? আর যখন দুইটা সেম ডিভাইস হয়ে যায় তখন কপার ক্রস ওভার কেবল দিয়ে এই কানেকশনটা স্টাবলিশ করা হয়। বাট এখন কি জানেন, এই আধুনিক টেকনোলজিতে কপার স্ট্রেইট থ্রু কেবলটাকে এমন ভাবে বানানো হয়েছে যে এইটা দিয়েই সব জায়গায় কানেকশন স্টাবলিশ করা যায়। বুঝতে পারছেন? সো ডিভাইস গুলোকে ওইভাবে ইন্টেলিজেন্স করে নেওয়া হয়েছে যাতে করে সেই স্ট্রেট থ্রু কেবল পেলেও যাতে কমিউনিকেট করা শুরু করে। তো এটা আসলে রিসেন্টলি আর কি অনেকগুলোতে মানে রিসেন্টলি আসলে এই কাজগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে ডিভাইস গুলোতে। যারা অলরেডি আগে যারা আমরা কাজ করতাম, হ্যাঁ আগে যারা আমরা কাজ করেছি, অলরেডি যারা কাজ করি, তারা কিন্তু এই ফর্মুলা বা এই থটটা দিয়ে আসলে কানেকশন গুলো এস্টাবলিশ করে থাকি। তো আমরা এখানে তিন ধরনের কেবল দেখলাম। এইটা হচ্ছিল কি কেবল? এটা হচ্ছিল ফাইবার কেবল, আর এটা হচ্ছিল ফোনের কেবল। এখানে হচ্ছিল কোয়েক্সিয়াল। কোয়েক্সিয়াল কেবলটা কি? কোয়েক্সিয়াল কেবলটা হচ্ছিল যে আমরা যখন ডিশের লাইন আগে যেই ধরনের কেবল দিয়ে আসলে সংযুক্ত থাকতো, সেই ধরনের কেবল গুলোকে বলা হয় কোয়েক্সিয়াল কেবল। দেখতে কেমন হয় জানেন? সবাই তো না দেখেছেন ডিশের লাইন ছিল না সবার? কোনো না কোনো সময় সবার ভিতরে একটা তামার থাকে, সবার ভিতরে এর উপরে একটা তুলার লেয়ার, এর উপরে একটা লেয়ার এটার ভিতরে। এই যে দেখেন প্রোটেক্টিভ প্লাস্টিক লেয়ার একটা, তাই না? প্লাস্টিক লেয়ার থাকে না একটা, এর উপরে প্লাস্টিকের মতো একটা লেয়ার থাকে। লেয়ারের ভিতরে কিন্তু অনেকগুলো, যেমন
কন্ডাক্টর আছে একটা ভিতরে, তারপরে ইনসুলেটর থাকে, তারপরে কপার কন্ডাক্টর ভিতরে থাকে। তো দেখতে এরকম কিছুটা। দেখেন আউটার জ্যাকেট, এটাকে এই যে তারের উপর মানে প্লাস্টিক বা রবারের মতো যে আহ ইয়েটা দেখতেছি সেটাকে বলা হয় আউটার জ্যাকেট। এর ভিতরে কিন্তু একটা শিল্ড থাকে। এই শিল্ডটা কিসের দেখেন তো, সবাই চিনেন নাকি এটা কিসের? তামা। তামার। তামার। অনেক সময় দেখবেন যে আগে ও আগে বেশি আচ্ছা। আগে আগে বেশি দেখা যেত যে এই ডিসেল লাইনের তার খুলে বা তার চুরি করে আপনার ওই যে ভাঙাড়ির দোকান আছে না, ভাঙাড়ির দোকানে নিয়ে তামার কেজি হিসেবে বিক্রি করতো, বুঝছেন? তো এরকম। আমাদের এখানে আর তামা নাই স্যার, উপরে স্টিল। ভাবি তো, হ্যাঁ আমাদের এখানে তামা নাই। দুই আপনাদের রকমেরই এখানে হয় স্যার, এটা দুই রকমের হয়, বিশের হ্যাঁ তারটা হ্যাঁ দুই রকমের হয়। হ্যাঁ হ্যাঁ একটা দুই হচ্ছে রকমের। তো আগে আগে যে বিশেষ করে আগে যে তামাগুলো ছিল সেই কিন্তু তামার ছিল। এই কারণে বেশিরভাগ ওই যে দুষ্কৃতিকারী বলে না বা চোর বাটপার থাকে না, ওরা কি করতো এই ডিশের তার ছিঁড়ে কেটে নিয়ে চুরি করে নিয়ে এই তামাগুলো গুলো বেচতো, বুঝতে পারছেন? আর নিচের তারপরে তারগুলো স্যার স্যার এই নিচের তারপরে তার। হ্যাঁ তারপরে এখানে একটা ফয়েল শিল থাকে। কি শিল থাকে? ফয়েল শিল। ফয়েল পেপার দেখছি না আমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো ওই টাইপের একটা শিল থাকে। তারপরে এখানে ভিতরে একটা এই যে সাদা প্লাস্টিকের মতো থাকে, দেখছেন? এই 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 শেলটা আচ্ছা, সাদা প্লাস্টিকের মতো একটা শেল থাকে না, এটা ডাইইলেকট্রিক। জিনিসটা কিছুটা ফোমের মতো থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইইলেকট্রিক শেল এটাকে বলা হয়। তারপরে আরেকটা যেটা থাকে সেটা হলো মূলত কন্ডাক্টর, বুঝতে পেরেছেন? তো এখন আসেন, এখন জি? হ্যাঁ হ্যাঁ, কন্ডাক্টরটা মেইন যে তারটা মেইন ওইটা কোন? মেইন যে তারটা সেটা পুরোটাই তামার, এখানে কোনো ভেজাল নেই। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে হলো সিরিয়াল ডিসি ডিটি ধরনের কেবল আছে, তারপরে অক্টাল কেবল আছে, আইওটি কেবল আছে। এই কেবল গুলোর ব্যবহার আমরা সামনে আস্তে আস্তে দেখবো। তারপরে ইউএসবি, এটা তো সবাই জানি ইউএসবি সম্পর্কে, যা আমরা সবাই এই ফোনের চার্জিং এর জন্য ইউএসবি ব্যবহার করি, অনেকে আবার ভিডিও চার্জার হিসেবেও ব্যবহার করে অনেক কিছু। তো এটা হচ্ছিল আমাদের কেবলের পার্থক্য। হ্যাঁ, তো এই জায়গাটা এটাকে বলা হয় কানেকশন পার্ট। তারপরে আপনার এখানে আসে আরো অনেক কিছু, যেমন আমরা মূলত কাজ করবো হলো এন্ড ডিভাইস নিয়ে কাজ এবং কানেকশন নিয়ে কাজ থাকবে আমাদের বেশিরভাগ। আর হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে। নেটওয়ার্কিং ডিভাইস গুলোর ভিতর কি কি আছে? নেটওয়ার্কিং ডিভাইস গুলোর ভিতর দেখেন রাউটার আছে, সুইচ আছে, হাব আছে, তারপরে ওয়্যারলেস ডিভাইসেস আছে, সার্ভার আছে, সিকিউরিটির জন্য ফায়ারওয়াল আছে। তো এই যে বিষয়গুলো আছে, সার্ভার কিন্তু নেটওয়ার্কিং ডিভাইস না, সরি আমার একটু মিস্টেক হয়েছে, সার্ভার নেটওয়ার্কিং ডিভাইস না, সার্ভার কিন্তু এন্ড ডিভাইস। তো আমরা আসলে এখন একটা রাউটার বা একটা নেটওয়ার্কিং ডিভাইসের ভিতরে কি আছে এটা সম্পর্কে একটু পড়াশোনা করবো। ওই দিন আমরা রাউটার নিয়ে পড়াশোনা করছিলাম, রাউটার কি, রাউটারের কাজটা কি, রাউটার কত ধরনের। বলেন তো রাউটার কত ধরনের, কেউ বলতে পারবেন? রাউটার দুই ধরনের স্যার। তিন ধরনের না? তিন ধরনের ভাই, মূলত তিন দুই ধরনের ধরনের কি? স্যার। তিন ধরনের মডুলার আর চেসিস একটা বলছিলাম। চেসিস রাউটার। আর মূলত আমরা যে চেসিস রাউটার যে বিষয়টা সেটাকে মানে সার্ভার। অনেকে অ্যাভয়েড করি। আমরা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা আছে তারা বলে রাউটার দুই ধরনের, কিন্তু আসলে রাউটার তিন ধরনের। মাথায় থাকবে রাউটার কত ধরনের? তিন ধরনের। তো এখন দেখেন একটা রাউটার নিলাম আমি, এইটা হচ্ছিল 1940 সিরিজের রাউটার নিলাম। আমরা কোথায় কাজ করতেছি? সিসকো প্যাকেট ট্রেসার নামের একটা সফটওয়্যার, সিসকো থেকে প্রোভাইডেড এটা। সো এই সফটওয়্যারে আসলে আমাদের মূলত প্র্যাকটিসের জন্য যে ডিভাইস গুলো প্রয়োজন হয় সেই ডিভাইস গুলো সিমুলেশন করার জন্য আমাদের এই সফটওয়্যারটা দিয়েছে। কারণ একটা সিসকো ডিভাইসের অনেক দাম, তাই না? সো আমরা কিন্তু প্র্যাকটিসের জন্য বা শেখার জন্য একটা ডিভাইস কিনে, একটা ডিভাইস দিয়ে তো আর নেটওয়ার্কিং সম্ভব না, তাই না? সো এই যে ডিভাইস গুলো কিনে কস্টলি, খুবই কস্ট ইফেক্টিভ হচ্ছে হলো সফটওয়্যারটা ব্যবহার করে যদি আপনি সিমুলেশন করেন
সেক্ষেত্রে যদি ডিভাইস নিয়ে কিনে যদি প্র্যাকটিস করতে যান সেক্ষেত্রে আপনার অনেক কস্টিং পড়ে যাবে। সো এখানে দেখেন সব ডিভাইস গুলো আছে সিসকোর। আর এখান থেকে আমি একটা রাউটার নিলাম, সিসকোর 1941 সিরিজের একটা রাউটার। রাউটারটা দেখতে কেমন আমরা একটু এই রাউটারের ভিতর প্রেস করলে দেখেন রাউটারের 4টা মোড আসতেছে, একটা ফিজিক্যাল মোড, একটা হচ্ছে কনফিগারেশন মোড, একটা হচ্ছে সিএলআই মোড, একটা হচ্ছে অ্যাট্রিবিউটস। ঠিক আছে, আমরা মূলত এই রাউটারে কোন জায়গাটায় কাজ করব, সিএলআই মোডে কাজ করব। হ্যাঁ, সিএলআই মোডে আমরা মূলত কমান্ড গুলো লিখবো, কমান্ড লাইন ইন্টারফেস এটাকে বলা হয়, কমান্ড লাইন ইন্টারফেস। এখন কনফিগারেশন মোডে কি থাকে, রাউটার এখান থেকে কিন্তু বাই ডিফল্ট এখান থেকে কিন্তু আমরা চাইলে কনফিগারেশন করে ফেলতে পারি। ফিজিক্যাল মোড দেখতে কেমন হয়, ফিজিক্যাল মোডটা আসলে মূলত রাউটারটি আসলে দেখতে কেমন। এখানে তো মানে আমরা তো মূলত লজিক্যাল একটা রাউটার দেখতে পাচ্ছি, বাট এটা ফিজিক্যালি দেখতে কেমন সেটা যদি আপনি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে ফিজিক্যাল অপশনটাতে গিয়ে জুম ইন করতে পারেন। রাউটারটা দেখতে এরকম, রাউটারের পিছনের সাইডটা দেখতে এরকম। তো এইভাবে আসলে দেখতে পারেন। অথবা অথবা আপনি মনে করেন যে না আমি আরেকটু ভালো করে দেখতে চাই, সেক্ষেত্রে এই যে লজিক্যাল থেকে আমরা ফিজিক্যাল অপশনে চলে আসবো, এখান থেকে হোম সিলেক্ট করব, কর্পোরেট অফিসে যাব, এখান থেকে আমার যে রাউটারটা সেটা রাউটারটা দেখার জন্য আমি একটু জুম করে নিব। এইখানে দেখেন আমার যে রাউটারটা আছে সেই রাউটারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে আমি 1941 সিরিজের একটা রাউটার নিয়েছিলাম, তাই না? এই রাউটারটা দেখতে হুবহু এরকম, বুঝতে পেরেছেন? রাউটারে কি আছে দেখেন, এই 1941 সিরিজের একটা রাউটারে দেখেন এখানে একটা পাওয়ার বাটন আছে, এখানে একটা পাওয়ার কেবল আছে, এখানে হলো দুইটা আপনার গিগাবাইট ইথারনেটের পোর্ট আছে, একটা হচ্ছিল গিগাবাইট ইথারনেট 0/0 লেখা, একটা 0/1 লেখা মনে হয়, আর একটা অক্সিলারি পোর্ট আছে, আর একটা কনসোল পোর্ট আছে। কনসোল পোর্ট আমরা কি করি, কনসোল কেবল যুক্ত করি একটা কম্পিউটারের সাথে, দেন ওই রাউটারটা কনফিগারেশন করি, তাই না? আচ্ছা রাউটার মূলত কি মানে একটা ডিভাইস, তাই না? এই ডিভাইসটাতে কোনো ইনপুট দেওয়ার কোনো মেথড আছে, মানে যেমন আমাদের ল্যাপটপে কিবোর্ড আছে, মাউস আছে। সো এই কিবোর্ড আর মাউস দিয়ে কি আমরা ল্যাপটপে বা কম্পিউটারে ইনপুট দিতে পারি, তাই না? কোনো কিছু কমান্ড থাকলে সেই কমান্ড গুলো আমরা এই কিবোর্ড আর মাউসের থ্রুতে দিয়ে থাকি, তাই না? বাট এই যে রাউটার তো কোনো কিছু এরকম ইনপুট দেওয়ার মতো কোনো মেথড আছে নাই। সো এই জন্য এই রাউটারটাকে আমাদের কমান্ড দিতে হবে, কমান্ড দিয়ে আমাদের কনফিগার করতে হবে। সেই কমান্ড দেওয়া হয় যে পোর্টের থ্রু দিয়ে, সেটাকে বলা হয় কনসোল পোর্ট। এবং এই কনসোল পোর্টে আসলে কনসোল কেবল যুক্ত করে আমরা মূলত কমান্ডটা দিই একটা কম্পিউটার, অথবা একটা কম্পিউটার দিয়ে, কম্পিউটার সেটা হতে পারে ডেস্কটপ অথবা ল্যাপটপ, যেটাই বলেন না কেন। সো কম্পিউটার তো কম্পিউটারই, এটার অথবা হয় না, যাই হোক। সো এইভাবে আসলে আমরা কমান্ড দিতে পারি। আর রাউটারটা দেখতে এরকম, এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফাঁকা জায়গা আছে, এইখানে একটা ফাঁকা জায়গা আছে, বাট এটা কিন্তু ব্লক করা। এটা কি করা, ব্লক করা, একদম স্ক্রু দিয়ে ব্লক করা কিন্তু। তো এই যে রাউটারটা, এই রাউটারটাকে আমরা কোন ধরনের রাউটারের ভিতরে আইডেন্টিফাই করতে পারি বলেন তো? এটা কি ধরনের রাউটার? আমি যখন রাউটার সম্পর্কে পড়িয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম মডিউলার রাউটার, নন মডিউলার রাউটার। নন মডিউলার রাউটারটা কি বলেন তো? এটা মডিউলার রাউটার স্যার, মডিউলার। মডিউলার রাউটার কেন? মডিউলার রাউটার সম্পর্কে এটা আপনি এটা স্যার, এটা যদি আমি ইচ্ছা করলে স্যার পোর্ট আমি চেঞ্জ করতে পারবো, এটা মডিউল করতে পারবো। মানে সেমলি আমি কিছু পোর্ট মডিউল করে নিতে পারবো আমার ইচ্ছা মতো, কিন্তু যেটা নন মডিউলার ওটাতে কোনো কিছু চেঞ্জ করা যায় না, ফিক্সড থাকে। আর এটা আমার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো, কিছু পোর্ট চেঞ্জ করা যায়। কিভাবে চেঞ্জ করবেন, কি দেখে বুঝবেন? যে আপনার যে তিনটা ব্লক করা আছে, এই তিনটা আপনি রিমুভ করার পরে এই তিনটা যে তিনটা ব্লক করা আছে এই তিনটা আপনি ওপেন করতে পারবেন। ওপেন করার পরে এখানে আপনি মডিউলার চেঞ্জ করতে পারবেন। এই যে ফাঁকা জায়গা, তাই না? এই যে এর ভিতরে এই যে ফাঁকা এই তিনটা ফাঁকা জায়গাটা আপনি আমরা চাইলে বিভিন্ন ইন্টারফেস কার্ড ইউজ করতে পারি, তাই না? সো এই যে ইন্টারফেস, এই ইন্টারফেস
কার্ড, কোন ধরনের ইন্টারফেস কার্ড আমরা একটা রাউটারে ইউজ করতে পারি, সেটাও কিন্তু আমরা এই মডিউলস গুলো থেকে আমরা জানতে পারি। যেমন এই যে 1941 সিরিজের যে রাউটারটা আছে, এই রাউটারে আমরা কি ধরনের ইন্টারফেস কার্ড যুক্ত করতে পারি সবগুলো কিন্তু এই যে বাম পাশে দেওয়া সিরিয়ালে। এর বাইরে কিন্তু আমরা অন্য কোনো ইন্টারফেস কার্ড যুক্ত করতে পারবো না। কেন পারবো না? কারণ এর বাইরে অন্য কোনো ইন্টারফেস কার্ড সাপোর্ট করবে না। এখন দেখেন, এই যে মডিউলস, মডিউলস বলে একটা অপশন আছে। মডিউলস এর ভিতর কয়টা মডিউলস আছে? 6টা মডিউলস। এই 6টা মডিউলস কে 6টা ইন্টারফেস কার্ড বলি আমরা। এবং এটা HWIC, এইচ দিয়ে বোঝানো হয় হচ্ছিল হাই স্পিড, ডাব্লিউ দিয়ে বোঝানো হয় কি ওয়ান, আই দিয়ে ইন্টারফেস, সি দিয়ে কার্ড। সো এই HWIC 2T এর কথা যদি আমি বলি, এখানে হাই স্পিড ওয়ান ইন্টারফেস কার্ডকে বোঝাচ্ছে, আর 2T দিয়ে বোঝাতে হচ্ছিল দুইটা সিরিয়াল পোর্টকে ইন্ডিকেট করছে। মানে এই যে ইন্টারফেসটা, এই এই যে ইন্টারফেস কার্ডটা, এই ইন্টারফেস কার্ডের ভিতর আপনার দুইটা সিরিয়াল পোর্ট আছে। কয়টা সিরিয়াল পোর্ট আছে? দুইটা সিরিয়াল পোর্ট আছে। এই যে আমরা যখন এই মডিউল গুলোতে যাব, এই মডিউল গুলোতে যখন ক্লিক করব, ক্লিক করার পাশাপাশি দেখেন নিচে ডেসক্রিপশনে চলে আসবে এটা কি ধরনের মডিউল, এই মডিউলে কি ধরনের পোর্ট আছে, এবং এই মডিউলটা দেখতে কেমন। এটা একটা রাইট সাইড একটা ছবির মতো থাকে। কিসের মতো থাকে? ছবির মতো থাকে, দেখতে পাচ্ছেন? তো এই যে এরকম রাইট সাইড একটা ছবির মতো থাকে। এখন আমি কিন্তু চাইলেই এই রাউটারের ভিতর এই মডিউলটা, ধরলাম আমি এই মডিউলটা HW2 IC2T এইটাই নিব, এটা নিয়ে আমি এখানে যুক্ত করতে চাচ্ছি। আমি কি যুক্ত করতে পারবো? বলেন তো। সবার আগে একটু দেখেন, আমরা যদি একটু zoom করি, অফ করে নিতে হবে তাহলে এইখানে পাওয়ার এইখানে যে রাউটারের ভিতরে যে বললাম না পাওয়ার কেবল, পাওয়ার বাটন থাকে একটা, এই পাওয়ার বাটনে কিন্তু দেখেন একটা 0 একটা 1 লেখা, 0 এবং 1 লেখা। এইটা আসলে যখন গ্রিন এলইডি, একটা সবুজ কালার একটা ছোট্ট এলইডির মতো জ্বলছে দেখেন, যখন আমি এটা 0 করে দিব তখন এই এলইডিটা কিন্তু অফ হয়ে গেল। আবার যখন এই 1 এ প্রেস করব তখন কিন্তু এই গ্রিন এলইডিটা জ্বলছে। সবাই কি দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, ইয়েস। জি স্যার। জি জি দেখতে পাচ্ছি। নরমালি একটা রাউটার যখন অন অবস্থায় থাকে, হ্যাঁ, বা আমরা যখন একটা রাউটার কিনে আনি অবশ্যই সেটা লাইন দিই, তাই না? পাওয়ার দিলে, পাওয়ার দেওয়ার পরে আমরা কি করি? পাওয়ার বাটনটা ফার্স্টেই অন করে রাখি, তাই না? যদি আপনার পাওয়ার বাটন অন করা থাকে, তখন যদি আপনি কোনো একটা ইন্টারফেস নিয়ে এসে এই রাউটারে যুক্ত করতে চান, তখন কিন্তু এই মডিউলটা আপনি যুক্ত করতে পারবেন। কেন পারবেন না? অবশ্যই আপনাকে মডিউল যুক্ত, হ্যাঁ ফিজিক্যালি অবশ্যই যুক্ত করতে পারবেন, কিন্তু সেটা কাজ করবে না, সেটা আপনাকে শো করবে না। হ্যাঁ, আর সফটওয়্যার আপনাকে যুক্ত করতে দিবে না, কারণ যুক্ত করে ফেললে তো তাকে দেখাইতে হবে যে একটা ইন্টারফেস যুক্ত হয়েছে। দ্যাটস ওয়াই অবশ্যই এইটা আপনাকে মাথায় দেওয়ার জন্যই আর কি সফটওয়্যারে এইভাবে প্ল্যানিং করা, যাতে করে আপনার এই যে জিনিসটা মাথায় থাকে যে একটা সুইচ, একটা একটা রাউটারে যখন কোনো ইন্টারফেস কার্ড যুক্ত করতে হয়, তখন অলওয়েজ রাউটারটাকে অফ করে ওই ইন্টারফেস কার্ডটা নিয়ে ওই রাউটারের যে ডিসিস আছে সেই ডিসিসের ভিতরে যুক্ত করে তারপরে আপনার ওই রাউটারটাকে অন করতে হবে, তাহলেই কিন্তু ওই রাউটারটা অন হবে। এখন মনে করেন আমার এই 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 ইন্টারফেস কার্ড দরকার নেই, এখন এই ইন্টারফেস কার্ডটা আমি ফালাই দিব। এখন রাউটারটা অন অবস্থায় আছে, আমি ইন্টারফেস কার্ডটা নিয়ে এসে এখানে ফালাই দিচ্ছি। দেখেন, ফেলে দেওয়ার সময় সে একটা মেসেজ আমাকে থ্রো করে, এরর মেসেজ থ্রো করে, সেটা হচ্ছে cannot remove a module when the power is on, মানে রাউটারের পাওয়ার অন থাকবে তখন আপনি রাউটারে কোনো মডিউল যুক্তও করতে পারবেন না, কোনো মডিউল ওখান থেকে রিমুভও করতে পারবেন। হ্যাঁ, তো আমরা এখন যা মানে 2 মিনিটের জন্য আমরা একটা 2 মিনিটের ভিতরে আমরা একটা ব্রেকে যেতে যাচ্ছি, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, তাই না? যারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ে দেন। আর হচ্ছে হলো আমরা কতক্ষণ পরে চলে আসবো বলেন তো? 9টা বাজে। 10 মিনিট পরে নাকি? স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার বলেন। স্যার মনে করেন উইট ইনস্টিটিউটে যতগুলো পিসি আছে সবগুলোর মধ্যে নেট কানেকশন কিভাবে দিচ্ছে একসাথে ব্রডব্যান্ডের মাধ্যমে?
ব্রডব্যান্ড থেকে একটা লাইন আসছে, মানে আপনার মানে আইএসপি সবগুলোর থেকে মধ্যে একটা তো একটা একটা করে তার লাগানো, এগুলো কি সবগুলো কি ডাইরেক্ট আইএসপির কাছ থেকে আসছে নাকি? না, আমরা একটা সুইচ ইউজ করেছি। আমরা একটা সুইচ ইউজ করেছি এতগুলো ডিভাইসকে যখন একসাথে কানেক্ট করব, তখন তো আমার প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা করে ইন্টারনেটের লাইন বা ইন্টারনেটের তার নিয়ে আসা সম্ভব না, তাই না? জি। বা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আইপি দিয়ে আসলে ওইভাবে কাজ করা সম্ভব না। সো আমাদের এন্ডে আমার কতগুলো কম্পিউটার আছে, বা ইন ফিউচার আমি কতগুলো কম্পিউটার আরো এক্সটেন্ড করব, সেটা আসলে আমার উপর ডিপেন্ড করে এবং আমার নেটওয়ার্ক টিমের উপর ডিপেন্ড করে আসলে আমি কতটুকু সামর্থ্য আছে এবং কতটুকু সামনে যুক্ত করতে চাচ্ছি। সেই অনুযায়ী আমরা আসলে আইটি ডিপার্টমেন্ট থেকে ওইরকম লেভেলের বা ওইরকম ফ্যাসিলিটির একটা সুইচ যুক্ত করে রাখবো, যাতে করে পরবর্তীতে যদি কখনো এক্সটেন্ডও করতে হয়, ওই সুইচ থেকে নিয়ে আমরা কিন্তু মাল্টিপল কানেকশন গুলো এস্টাবলিশ করতে পারি আমাদের যতগুলো পিসি বলেন বা যতগুলো ইন ডিভাইস আছে, এই ডিভাইস গুলোর সাথে কানেকশন এস্টাবলিশ করতে পারি নেটওয়ার্কের। সো এই বিষয়গুলো আমরা সামনে আরো ভালো বিস্তারিত দেখব। আর জি, আরেকজন কে জানি প্রশ্ন করছিলেন। আচ্ছা, আমি বলতেছিলাম আর কি, আমার এখানে আছে এই সিস্টেম, আমি 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 তো এখন অফিসে আছি, আমার এখানে ওই আচ্ছা, ডিজাইনটা আছে, আমি এটা পিকচার শেয়ার করবো না গ্রুপে, তখন সবাই দেখতে পাবে। ওকে। সো তাহলে আমরা ব্রেকে চলে যাই। 10 থেকে 15 মিনিটের একটা ব্রেক দিই, তারপরে চলে আসেন হ্যালো সবাই। হ্যাঁ, স্যার। জি স্যার, বলেন। স্যার, আপনার কাছে স্যার একটা অনুরোধ যে আমাদের যে মেসেঞ্জারের গ্রুপটা আছে, এই গ্রুপটা হুম, হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন। হোয়াটসঅ্যাপে নিয়ে আসবো। জি স্যার। হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে স্যার ভালো আপনারা হয়, মেসেঞ্জার আপনারা চাইলে মেসেঞ্জারে করতে পারেন, কিন্তু আমাদের আসলে মানে অফিসিয়ালি হোয়াটসঅ্যাপে নেওয়ার কোনো পারমিশন নাই, দ্যাটস ওয়াই আর কি আমরা করতে পারি না। আপনারা কোনো একটা গ্রুপ খুলে আমাকে জয়েন করে নিয়ে নেন। আর আমাদের আর ক্লাসটা এটা মিট গুগল মিটিং এ নেবেন, গুগল মিটে। স্যার জুমই বেটার স্যার, জুমে জুমই ক্লিয়ার ভালো বেটার দেখা ভাইয়া, যায়। জুম ঠিক আছে ভাইয়া। জুমই বেটার। কারণ কি, গুগল জুমে মিটে যেটা সমস্যা হয়, হচ্ছে। গুগল মিটে আসলে অনেক প্রবলেম করে, আর ইউজার ফ্রেন্ডলি না। জুমটা একটু ইউজার ফ্রেন্ডলি, সবাই বুঝতে সুবিধা হয়। জুমটা একটু পেঁচানো, অনেকে মিটটা একটু পেঁচানো, অনেকে বুঝে না। আর আর জুমটা আসলে 1 আওয়ার পরে মিটে হয় না, তিনজনের বেশি হয়ে গেলে তখন 1 আওয়ারের পরে হয় না। না 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 আপু, মানে আমাদের মিটও প্রিমিয়াম, আমাদের মিটও অ্যাকাউন্ট আছে, জুম অ্যাকাউন্টও প্রিমিয়াম। জুমেও 40 মিনিটের বেশি হয় না, মিট বাট আমরা প্রিমিয়াম লাগে না, মিট এমনি 3-4 ঘন্টা ইউজ করা যায়, আনলিমিটেড, মিটে কোনো টাইম লিমিট নাই। না না না, মিট না, 1 ঘন্টার আনলিমিটেড বেশি না ইউজ করা যায় না, 100 পার্টিসিপেন্ট স্যার, সর্বোচ্চ। তিনজনের বেশি, তিনজন ঢুকলে এখন যায় না 1 ঘন্টার বেশি থাকা। আপনি এটা এক প্রিমিয়াম ঘন্টার নিয়ে বেশি নিতে ইউজ, হবে স্যার, হ্যাঁ, প্রিমিয়াম আমাদের প্রিমিয়াম সবগুলোই নিলে হয়। প্রিমিয়াম। আমাদের সবগুলো অ্যাকাউন্টই প্রিমিয়াম, মিটের অ্যাকাউন্টও প্রিমিয়াম, জুমের অ্যাকাউন্টও প্রিমিয়াম। বাট মিট গুলো দিয়ে আসলে আমরা সেমিনার অর্গানাইজ করি আর কি, বুঝতে পেরেছেন? আর জুম গুলো নিয়ে আমরা ক্লাস নেই, কারণ জুমে ক্লাস নিতে গেলে আসলে বোর্ডের যে বিষয়টা আছে, হোয়াইট বোর্ড বা আরো এক্সট্রা ফ্যাসিলিটিস যেগুলো আছে, এগুলো পাওয়া যায়। মিটে ওটা ইউজার ফ্রেন্ডলি না, তো সবার জন্য আর কি একটু কষ্টকর হয়ে যায়। তো আর আমাদের জুমে এই বেটার। জুম অ্যাকাউন্টটাও প্রিমিয়াম, এখানে আপনার 1 ঘন্টা বা 40 মিনিট পর কখনো কাটবে না। আমরা যতক্ষণ চাইলে ইচ্ছা করলে আমরা নিতে পারবো, কোনো অসুবিধা নেই। ভালো। সো যারা 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 ব্রেক নিতে চাচ্ছেন ব্রেক নিয়ে আসেন। আর স্যার ভিডিও গুলো স্যার ফেসবুকে না দিয়ে গুগল ড্রাইভ বা অন্য কোনো মিডিয়াতে দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট করেছিলাম স্যার। ভালো কথা বলছেন, মনে করে দিছেন। আমি একটু কালকে যে কথা বলি, কারণ আমাদের পারমিশন ছাড়া আমরা একটা কাজও করতে পারি না। তো ম্যানেজমেন্ট যদি পারমিশন দেয় অবশ্যই করে দিব। ঠিক আছে স্যার। আমি কোথায় বসাবো? রাউটার, এই যে দেখেন, রাউটারে কি করলে একটা কেবল সিলেক্ট করে যখন রাউটারে কি করবেন, তখন দেখেন এই রাউটারে কয়টা কেবল আছে সেটা শো করতেছে, সরি কয়টা পোর্ট আছে সেটা শো করতেছে। আমি বলছিলাম না 4টা পোর্ট আছে, একটা অক্সিলারি পোর্ট, একটা কনসোল পোর্ট, একটা গিগাবাইট ইথারনেট 0/0 যেটাকে নাম দেওয়া, আর একটা হচ্ছে গিগাবাইট ইথারনেট 0/1 যেটাকে নাম দেওয়া। মানে গিগাবাইট পোর্ট হচ্ছিল 2টা, আর অক্সিলারি পোর্ট একটা, কনসোল পোর্ট একটা, তাই না? তো আমরা কনফিগার করব যেহেতু কনসোল পোর্ট, সেহেতু কনসোল পোর্টের সাথে দিব। এই যে কনসোল পোর্টটা দেখতে এমন। So, এটাকে নিয়ে আমরা কোথায় দিব? একটা কম্পিউটারের এই আর RS
কত নম্বর পোর্ট এটা দেখেন তো, ইন্টারফেস গুলাতে যাই, ফার্স্ট ব্লুটা এখানে দেখাচ্ছে না। আমি যদি আবার একটু কেটে দিই, MBBS 232 হ্যাঁ কত, 232 MBBS হ্যাঁ 232 মানে হ্যাঁ হ্যাঁ 232 GB। 232 হ্যাঁ আমি একটু আবার দেখাচ্ছি, এই যে একটা কেবল কেটে নিলাম, কেটে নেওয়ার পরে আবার কনসোল পোর্টটা রাউটারের কনসোল পোর্টে যুক্ত করে কম্পিউটারের কোথায় RS232 মানে 232 যে পোর্টটা আছে সেই পোর্টের সাথে যুক্ত করব। যুক্ত করার পরে কম্পিউটারটা অন করব। স্যার RS 232 পোর্টটা কি আলাদা কোনো পোর্ট থাকে ল্যাপটপে বা কম্পিউটারে, নর্মাল ইউএসবি পোর্টের মধ্যেই? হ্যাঁ RS 232 পোর্টে যে আমরা কানেক্ট করলাম, এইটা কি আলাদা কোনো পোর্ট? এখন আমরা RS232 পোর্ট কিরকম এটা দেখে আসি। হলো পোর্ট আর হলো কেবল, বুঝতে পারছেন? এই যে বলছিলাম একটা ভিজি কেবলের মতো পোর্ট পাওয়া যায়, সেই পোর্টটাকে বলা হচ্ছে RS232 আর 232 এই পোর্টটা, বুঝতে পারছেন? এখন এইটা হচ্ছে আগের কার আমাদের কম্পিউটার এই অবস্থা। হ্যাঁ ল্যাপটপে কানেক্ট করতে ল্যাপটপে যখন কানেক্ট করতে যাবেন তখন তো স্যার RS232 থাকে না। এখানে দেখেন ইউএসবি আছে, তারপর দেখেন ল্যাপটপের সাথে কানেক্ট করতে গেলে কি RS232 এই পোর্টটা দিয়ে কানেক্ট করতে পারছি না। স্যার ল্যাপটপেও ল্যাপটপে কিন্তু কি RS232 আছে এখন? আছে কিনা আমার কাছে তো নাই, না থাকলে আর কি আমি ইউএসবিটাই ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নাই। ইউএসবি ব্যবহার হয় কারণ আমি তো দেখি। হ্যাঁ এখন ল্যাপটপে RS232 ব্যবহার করা হয় না। ল্যাপটপটা যেহেতু ব্যবহার করা হয় যে অনেক সময় আপনি রিমোটলি বা আপনি অনেক দূরে কোথাও যে কোনো কনফিগারেশন বা আপনার কোনো ব্রাঞ্চে গিয়ে কনফিগারেশন করতে হবে, এরকম কোনো কাজ থাকলে তখন আপনি ল্যাপটপ নিয়ে যে ক্যারি করে আপনার বাই ডিফল্ট কমান্ড গুলো দেওয়া থাকে বা সেট করা থাকে, ওই কমান্ড দিয়ে আসলে পুরো রাউটারটাকে একবারে কনফিগার করে ফেলতে পারেন। তো সিঙ্গেল সিঙ্গেল করে কমান্ড দেওয়ার কোনো দরকার হয় না অনেক সময়। এখন তো এই যে আমরা দিলাম, হ্যাঁ যে কোনো একটা কম্পিউটার নিয়ে কাজ করি বা যে কোনো একটা রাউটার নিয়ে কাজ করি, তো আমি যে এই রাউটারে একটা রাউটার থেকে কি ল্যাপটপ কম্পিউটার দোনোটা কানেক্ট করা যায়? হ্যাঁ একটা রাউটার থেকে কি করবেন, একটা রাউটার থেকে দুইটা ভাই একটা কম্পিউটারে রাউটার থেকে কানেক্ট করা যাবে কিনা? ল্যাপটপ এবং কম্পিউটার একসাথে কানেক্ট করা যায় কিনা? হ্যাঁ এটা বলছি। হ্যাঁ যাবে হ্যাঁ যাবে, কেন যাবে আমি বলি। এখানে আপনি মনে করেন এই যে ইন্টারনেটের লাইনটা দিলেন, হ্যাঁ আরেকটা দিয়ে আপনি কি কনসোল কেবলটা দিয়ে যুক্ত করলেন। এই যে দেখেন অনেক সময় একটা প্রবলেম করে এই সফটওয়্যারটাতে, বাজে একটা জিনিস। এই যে দেখেন দুইটা ডিফারেন্ট ডিভাইস না, জি ভাইয়া দুইটা ডিফারেন্ট ডিভাইস ক্রস কেবল ইউজ করে। দুইটা ডিফারেন্ট ডিভাইসে কখনো ক্রস কেবল ইউজ করে? দুইটা ডিফারেন্ট ডিভাইসে ক্রস কেবল অলওয়েজ স্যার স্ট্রেট থ্রু কেবল ইউজ করে, কিন্তু আমি স্ট্রেট থ্রু দিয়েছি কিন্তু নেয় নাই। দেখেন ক্রস দিলাম সেটাও নেয় নাই, কেন নেয় নাই, কেন নেয় নাই বলেন তো? স্যার আগে আপনার রাউটারটা অফ করেন স্যার, কি করব? রাউটারটা অফ করেন, রাউটার সম্ভবত অন আছে, অফ করেন। এটা সুইচটা কোথায়, অফ করলাম, অফ করে এখন কানেক্ট দেন, এখন কানেক্ট নিয়ে নিবেন। কানেকশন তো দেওয়া আছে, অন করলাম,
নিচে স্যার এখনো স্যার এটা কোনো নিচে প্রবলেম না স্যার, এটা কোনো সব না, না, প্রবলেম না, মনে না। হয়। স্যার এখনো স্যার কি স্যার ইউজ করছেন? জি ওয়্যারটা স্যার চেঞ্জ করেন, রাউটারটা অফ করে ওয়্যারটা চেঞ্জ করে কনফিগার করে দেন। দিলাম, রাউটার অফ করলাম, আবার অন করলাম, কিছু হয়েছে? নিচে নিচে না স্যার। কিন্তু লজিক্যালি কি নেওয়ার কথা না? লজিক্যালি তো স্যার নেওয়ার কথা, এটা সিস্টেমটা তো এটাই ছিল। তা আমার হ্যাঁ কোক্সেল কেবল দিয়ে কানেক্ট, পিসি কানেক্ট আছে। হ্যাঁ হ্যাঁ পিসিটা মানে তো আমি পিসি পিসিটা অপশন কানেক্ট আছে, করতে পিসি অন পারতেছি ছিল। কিসে পিসিতে কানেক্ট করতে পারছেন? মানে রাউটার আমি কেবল রাউটার থেকে কোক্সেল কেবল দিয়ে কানেক্ট করছি। হ্যাঁ অবশ্যই হবে, অবশ্যই হবে। আমারটা হচ্ছে স্যার, দেখলাম আপনারটা কেন সমস্যা হ্যাঁ করতেছে? আপনারটা হচ্ছে, কিন্তু এই যে অনেক সময় এই সফটওয়্যারটাতে একটা সফটওয়্যারের বাগ প্রবলেম আছে। মনে হয়। হ্যাঁ বাগ থাকে, অনেক সময় বাগ থাকে, যে কারণে এরকম অনেক সময় লিঙ্ক ডাউন অবস্থা থাকে, আবার মাঝে মাঝে ঠিক হয়ে যায়। এখন দেখেন আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম, আমরা এখন আগে বেসিক কনফিগারেশনটা শিখি, শেখার পরে আমরা অনেক ডিভাইস সেট করতে পারবো, যখন যেটা দরকার যেভাবে দরকার আমরা সেটা করতে পারবো। না এই রাউটারের নর্মালি ভিতরে স্যার আমি যেটা বলতে, এটা কি রাইট আছে না রং, আমি এটা বুঝতে পারলাম না, কারণ এটা তো নর্মালি হওয়ার কথা। কি না না না, এটা অবশ্যই হবে। রাউটারের সাথে আপনি ডিরেক্ট ওই ওর যে গিগাবাইট পোর্ট আছে, এই গিগাবাইট পোর্ট দিয়ে আপনি কিন্তু ডিরেক্ট ইথারনেটের কেবলটা যুক্ত করতে পারবেন আপনার নিচে, আপনার যে এনআইসি পোর্টটা আছে না, বা একটা কম্পিউটারের যে ইন্টারনেটের যে পোর্টটা, এই পোর্টের সাথে ডিরেক্টলি যুক্ত করলেও হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। ইভেন আপনি চাইলে বাসাবাড়ির যে রাউটার আছে না, ওই রাউটার থেকেও ট্রাই করতে পারেন। একটা মনে করেন এখানে তো একটা পোর্ট হচ্ছিল ওয়ান, আর একটা হচ্ছিল ল্যান্ড, আর বাকিগুলো সব ল্যান্ড, তাই না? তো এই যে এই পোর্টগুলো থেকে আপনি চাইলে কিন্তু একটা এই ইথারনেট কেবল দিয়ে আপনার কম্পিউটারটাকে যুক্ত করে আপনার নিজের কম্পিউটারে ডিরেক্টলি একটা ইথারনেট কেবলের মাধ্যমে, ওয়াইফাই এর থ্রুতে না, ইথারনেট কেবলের মাধ্যমে ওয়াইফাই রাউটার থেকেও আপনি ডিরেক্ট লাইন নিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন কথা হচ্ছে যে আমরা বেসিক কনফিগারেশনটা দেখি। একটা রাউটারে যখন আমরা বেসিক কনফিগারেশন করব, আমি বললাম না এখান থেকে সিএলআই মোডে গিয়ে করা যায়। ভাইয়া তো এটা একটা প্রপার ভাইয়া একটা রাউটার থেকে আপনার হাইয়েস্ট কতগুলো ডিভাইস কানেক্ট করা যাবে? কতগুলো করতে চান সেটা বলেন। 5 থেকে 10টা এরকম করা যাবে নাকি আরো বেশি কম এরকম কিছু আছে? এটা আপনার ডিপেন্ড করে, যেমন লাইক আপনি যদি মনে করেন যে এই 1900 কত জানি নিলাম, 1941 একটা রাউটার নিলাম। রাউটার নেওয়ার পরে এই যে এখানে দেখেন রাউটারে দুইটা ইন্টারফেস কার্ড করার মতো একটা অপশন আছে। এখানে দেখেন এই SWC 4ESW প্রোভাইড 4 সুইচিং পোর্ট, কি করতেছে করে সুইচিং পোর্ট প্রোভাইড করতে। তার মানে এটা লাইক এই রাউটারের এক এন্ডে ইন্টারনেটের লাইন আসবে, আর এক এন্ড থেকে এগুলা এই যে ইন্টারফেস যেগুলো আছে, এই ইন্টারফেস গুলো একটা সুইচের মতো কাজ করবে। তো একটা সুইচে কয়টা করে পোর্ট দিলে করে, তো এরকম 4 দুইটা বসাই দিয়ে 8টা হয়ে গেল। 8টা ডিরেক্টলি আপনি কম্পিউটারের সাথে কানেকশন দিতে পারবেন না? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো আমরা এভাবে না দিয়ে আমরা সুইচের মাধ্যমেই কানেকশন দিব, কারণ সুইচ রাউটারকে বিজি করে দিলে যেটা হয় ট্রাফিক বেড়ে যায়। হ্যাঁ সো রাউটারকে আমরা বিজি করব না, তাহলে কি হবে, সুইচ ইউজ আমাদের করতে হবে, নেটওয়ার্কে ট্রাফিক বেড়ে যাবে। ট্রাফিক বেড়ে যাবে, সেজন্য সুইচ ইউজ করতে হবে। হ্যাঁ, ব্যবসা করা যাবে না, দরকার এক সুইচ নিয়ে দিব, তারপরও রাউটারকে বিজি করব। হ্যাঁ, বিজি করা যাবে। ওকে, যে দেখেন এখন আমি কনফিগারেশন করব, কনফিগারেশন করার জন্য আমি কিন্তু এই একটা কি নিলাম। পিসি ল্যাপটপ। হ্যাঁ, এখন কোথায় যাব বলেন তো? কনফিগারেশন কোথায় করে, টার্মিনালে করে না কমান্ড প্রম্পটে করে? কমান্ড প্রম্পট।
আচ্ছা, তারপর টার্মিনাল একজন বলছেন টার্মিনাল, একজন বলছেন কমান্ড প্রম্পট। টার্মিনাল, টার্মিনালে গিয়ে আমরা কি করব? আসলে সবকিছু ঠিকঠাক দেখে ওকে দিয়ে দিব, তাই না? নাকি এই ওকে দিয়ে দিলাম। দেখেন রাউটারের সিএলআই মোড যেমন না, পুরো হুবহু আপনার কম্পিউটার। এই যে দেখেন আমি কিন্তু ল্যাপটপে আছি, এই যে যে আমার ল্যাপটপ না ভাইয়া, এটা হচ্ছিল এই যে এই ল্যাপটপটা পিটি ল্যাপটপ জিরো। এই ল্যাপটপ পিটি ল্যাপটপ জিরো, যে পিটি ল্যাপটপ জিরো লেখা আছে, এই যে ইনিশিয়াল যে কনফিগারেশনটা, এটা কি লাইক ওই যে রাউটারের যে সিএলআই মোডে ছিলাম ওই রকম না? সেম? সবাই কি শুনতেছেন না? হ্যালো? হ্যাঁ ভাইয়া কথা হ্যাঁ ভাইয়া, শুনতেছে। শুনতেছি। আচ্ছা, না ওই যে দেখেন না যে আমি শেয়ার দিয়েছি না, যে আমার এখানে মাইকটা যেরকম গ্রিন লেভেলটা যতটুকু আছে ওটা নড়াচড়া করতেছে না, একই স্টিল অবস্থায় আছে। আমি ভাবলাম যে নেটওয়ার্কের কারণে কোনো কিছু হ্যাং করলো কিনা। ইনিশিয়াল লেভেলে আমরা যখন এটা মিনিমাইজ করে দিই, আমরা যদি বললাম না ডিরেক্টলি রাউটারের সিএলআই মোডে গিয়ে আমরা এখানে কনফিগারেশন করতে পারি। এখানে কনফিগারেশনের মোড এরকম, হ্যাঁ, ইনিশিয়াল কমান্ড পর্যন্ত এরকম। উড ইউ লাইক টু, এই জিনিসটা জ্বালা, এই যে উড ইউ লাইক টু এন্টার ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ। আপনি যদি রাউটারের যে ইনিশিয়াল কনফিগারেশন আছে সেটা যদি রাখতে ইয়েস দিয়ে দিতে পারেন, আর যদি না রাখতে চান তাহলে নো দিতে পারেন। এইখান থেকে আপনি কমান্ড দিতে পারেন, এটা যেহেতু সফটওয়্যার এখান থেকে সবই সম্ভব। বাট হ্যাঁ, ফিজিক্যালি কিন্তু এখান থেকে কমান্ড দেওয়া যাবে না, কারণ এটা রাউটার। এটা কি রাউটার? দেখেন রাউটার ওয়ান, রাউটারের ভিতরে কোনো ইনপুট ডিভাইস আছে? নাই। না আমাকে স্যার, একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটার প্রয়োজন। আমাকে এই যে ল্যাপটপটা যুক্ত করার পরে দেখেন এটা কিন্তু ল্যাপটপ জিরো, কনফিগারেবল দিয়ে যুক্ত করলাম। এও কিন্তু রাউটারের ইনিশিয়াল কনফিগারেশনের কথাই বলছে। তখন আমি নো লিখে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে দেখেন রাউটার কথাটা লেখা উঠছে। কি লেখা উঠছে? রাউটার। আহ, এখানে এসে আমরা চাইলে কি করতে পারি? কনফিগারেশন শুরু করতে পারি। ইনাবল লিখে ইন্টার দিলে আমরা যাই। রাউটারের তিনটা মোড আছে, একটা হচ্ছিল ইউজার এক্সিকিউশন মোড, প্রিভিলেজ মোড, আর একটা হচ্ছিল গ্লোবাল কনফিগারেশন মোড। ইউজার এক্সিকিউশন মোডে যাওয়ার জন্য প্রথমে আমাদের ইনিশিয়াল কনফিগারেশন আছে সেইটা অ্যাভয়েড করে নো লিখে ইন্টার দিলে আমরা চলে যাব ইউজার এক্সিকিউশন মোডে। ইউজার এক্সিকিউশন মোডটা হচ্ছিল এই যে রাউটারের পরে এরকম একটা, এটাকে কি বলে? গেটার দেন না লেস দেন, কি বলে? কিছু একটা তো বলে, গেটার দেন। আমার এটা প্যাচ লাগে সবসময়। গেটার দেন হ্যাঁ, স্যার। গেটার দেন সাইন আসবে। যে রাউটার গেটার দেন সাইন, এটাকে বলা হয় হচ্ছিল ইউজার এক্সিকিউশন। এই ইউজার এক্সিকিউশন মোড থেকে আমাদের যেতে হয় হচ্ছিল প্রিভিলেজ মোড, দেন প্রিভিলেজ মোড থেকে যেতে হয় গ্লোবাল কনফিগারেশন মোড। সকল ধরনের কনফিগারেশন যে মোডে করা হয় সেটাকে বলা হয় গ্লোবাল কনফিগারেশন মোড। কোনো কিছু সেভ করা, তারপরে কপি কাট, এই যে সেভ করা যে বিষয়গুলো, এগুলো যে মোডে করা হয় এটাকে বলা হয় রাউটারের প্রিভিলেজ মোড। এই যে enable কমান্ড দিয়ে আমরা ইউজার এক্সিকিউশন মোড থেকে যে মোডে আসলাম সেটাকে বলা হয় প্রিভিলেজ মোড। প্রিভিলেজ মোডে কি থাকে? রাউটারের পর গ্রেটার দেন সাইন না, তখন একটা হ্যাশট্যাগ থাকে, তাই না? হ্যাশট্যাগ থাকে। তো এই হ্যাশট্যাগ বা এই প্রিভিলেজ মোড থেকে আমরা কনফিগারেশন মোডে যদি যেতে চাই, তখন আমাদের কমান্ড লেখার কমান্ডটা হবে কি? কনফিগার স্পেস টার্মিনাল, টার্মিনাল দিয়ে ইন্টার দিলে আমরা এই যে পোর্শনটা রাউটার কনফিগ লিখে একটা হ্যাশট্যাগ আসতেছে, এইটাকে বলা হয় গ্লোবাল কনফিগারেশন মোড। আসলে মূলত সকল কনফিগারেশন আমরা এই মোডেই করে থাকি। সো ইনিশিয়ালি আমাদের যখন একটা রাউটার কনফিগার করতে হবে তখন আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এভাবেই যেতে হবে। সো আমি যদি একটা
রাউটারের হোস্ট নেম চেঞ্জ করতে চাই, তাহলে কোথায় গিয়ে চেঞ্জ করব? কনফিগারেশন মোডে গিয়ে। কনফিগারেশন মোডে গিয়ে কি লিখলাম? হোস্ট হোস্ট নেম স্পেস দিয়ে হোস্ট নেম যেটা রাখতে চাচ্ছি ঢাকা, সেই হোস্ট নেম ঢাকা আমি করতে চাচ্ছি, এটা ঢাকার রাউটার, ঢাকা দিয়ে আমি সেভ করতে চাচ্ছি। তো যখন হোস্ট নেম লিখে স্পেস দিয়ে ঢাকা লিখবো, লিখে এন্টার চাপ দিলে আমার রাউটারের নামটা রিনেম হয়ে কি হয়ে যাবে? ঢাকা। বুঝতে পারছেন? তো এখানে যদি আমি ঢাকা না লিখে আমি যদি মনে করেন উইট লিখি, তো উইট ইনস্টিটিউট লিখি, সেক্ষেত্রে কিন্তু আমার রাউটারের নামটা এখানে কিন্তু আবার দেওয়া যাবে না। উইট ইনস্টিটিউট লিখলাম, তো আমার রাউটারের নামটাও চেঞ্জ হয়ে উইট ইনস্টিটিউট হয়ে গেল। সবাই ক্লিয়ার? তাহলে আমরা চাইলে কিন্তু এই কনফিগারেশন মোড থেকে রাউটারের হোস্ট নেমটাও চেঞ্জ করতে পারছি। স্যার অলসো পাসওয়ার্ডটাও চেঞ্জ করা যাবে তো এখান থেকে, না? পাসওয়ার্ডটা সেটআপ করে দেওয়া যায় একসাথে এখান থেকে। হ্যাঁ, পাসওয়ার্ড সেট আপ করা যায়, সবকিছু করা যায়, বাট ওগুলো এখন দেখাবো না। ওইটার একটা আলাদা পাসওয়ার্ড থেকে নিয়ে শুরু করে ইনক্রিপশনের একটা আলাদা ক্লাস লাগবে, তখন আমরা দেখাবো। তো আমরা যে বেসিক কনফিগারেশন করব, বেসিক কনফিগারেশনের 4টা স্টেপ। কি কি? এনেবল, প্রত্যেকটা, হ্যাঁ, এনেবল কনফিগ টার্মিনাল 1। ওইটা তো ফার্স্ট স্টেপ। ওটা হচ্ছে নো লিখে আপনাকে চলে আসতে হবে ইউজার এক্সিকিউশন মোডে, ওখান থেকে এনাবল লিখে আপনাকে চলে আসতে হবে প্রিভিলেজ মোডে, প্রিভিলেজ মোড থেকে আপনাকে কনফিগার টার্মিনাল লিখে চলে আসতে হবে কোথায়? কনফিগারেশন মোডে। এবং কনফিগারেশন মোডে এসে সকল ধরনের কনফিগারেশন করতে হবে। যেমন লাইক আমার এই রাউটারে কি কি ধরনের কনফিগারেশন করা যাবে, এই পজিশনে আমি জাস্ট একটা যদি জিজ্ঞাসা চিহ্ন বা কি বলে এটাকে, ইন্টারগেটিভ, হ্যাঁ জিজ্ঞাসা চিহ্ন, হ্যাঁ হ্যাঁ so জিজ্ঞাসা আমি চিহ্ন ইন্টারগেটিভ। হ্যাঁ, যদি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে যে আসলে এই জায়গাটা আমি কি কি কমান্ড ইউজ করতে পারবো, সে কিন্তু আমাকে একটা সাজেশন দিচ্ছে। ইভেন শুধু এই কনফিগারেশনের জায়গায় না, আমি কোন জায়গায় কোন কমান্ড লিখবো সেটার সাজেশনও কিন্তু আমাকে, যদি আমি একটা এইরকম জিজ্ঞাসা মূলক চিহ্ন দেই, সেই জায়গায় থেকে আমার কি কি কমান্ড ইউজ করা যেতে পারে ওই রাউটারটাকে আমাকে ইন্ডিকেট করে দিবে আসলে এখন এই এই কমান্ড গুলো আপনি ইউজ করতে পারেন। এখন দেখেন এখানে আমি হোস্ট নেম দিচ্ছি, দেখেন কি কি চেঞ্জ করা যায়, অনেক অপশন আছে, তাই না? তো এই যে অনেক অপশন গুলো যদি আমরা একটু উপর থেকে দেখি, এখানে দেখেন অ্যাক্সেস লিস্ট, ব্যানার, বিবিএ গ্রুপ, হ্যাঁ, বুট, তারপরে কনফিগার রেজিস্টার, ডিফল্ট, ইনেবল, ইন্ট, এক্সিট, এই টাইপের কমান্ড গুলো কিন্তু আমরা এই মানে ইউজ গ্লোবাল কনফিগারেশন মোডে লিখতে পারি। আবার ইন্টারফেস, কোন ইন্টারফেসে আছি ওই ইন্টারফেসটাও সিলেক্ট করা যায়, হ্যাঁ। তারপরে যে লগ ইন অপশন, ম্যাক অ্যাড্রেস টেবিল, এই যে বিষয়গুলো আছে, এইগুলো কিন্তু আমরা এই গ্লোবাল কনফিগারেশন মোড থেকে আমরা এই কমান্ড দিয়ে আসলে কনফিগারেশনটা করতে পারি। তারপরে এই যে দেখেন এখানে কি আছে, পোর্ট প্যানেল আছে, তারপরে হচ্ছে আপনার এখানে প্রায়োরিটি লিস্ট আছে, সিকিউরিটি আছে, তারপরে সার্ভিস আছে, তারপরে হচ্ছে আরো অনেক বিষয়গুলো আছে, আমরা আস্তে আস্তে দেখবো। সবগুলো আসলে আমাদের লাগে না, যেগুলো লাগে ইনিশিয়ালি সেগুলো আমরা জানবো। আর এখন মূলত আমি এই রাউটারের একটা পোর্শন বলে বা এই রাউটারের যে আমার যে ইন্টারফেস গুলো আছে সেই ইন্টারফেস গুলো আমি দেখতে চাই। তাহলে কি করতে হবে? তাহলে আমি চাইলে কিন্তু এইখান থেকেও দেখতে পারি। দাঁড়ান, আমি চাইলে কিন্তু এই যে মিনিমাইজ করে এখান থেকে দেখতে পারি কি আছে। দেখেন পোর্ট আছে, পোর্ট গুলাই তো ইন্টারফেস, তাই না? সো এখানে 3টা পোর্ট আছে। কয়টা পোর্ট আছে? 3টা পোর্ট আছে, একটা ভিলেন করা আছে, তাই না? সো সবকিছু কিন্তু আপনি এখান থেকে চাইলে দেখতে পারি, অথবা এই রাউটারের ভিতর ঢুকেন, ঢোকার পরে ফিজিক্যালি এতে অপশনটাতে যান, যাওয়ার পরে জুম ইন করেন, দেখেন কি কি পোর্ট আছে, কি কি লেখা আছে, সবগুলো কিন্তু আপনি এখান থেকেও দেখতে পাবেন, তাই না? তো এই যে বিষয়টা আছে ইনিশিয়ালি যে কনফিগারেশন, আমরা কিন্তু চাইলে এইখান থেকেই কনফিগারেশনটা করতে পারি। যদি এখন আমার মনে করেন এখানে যদি 3টা
গিগাবাইট পোর্ট আছে। কি কি? গিগাবাইট ইথারনেট 0/0/0। এই পোর্টে যদি মনে করেন আমার আইপি বসাইতে হয়, তাহলে অবশ্যই আমি কি করব? অবশ্যই আমি যেই পোর্টটাতে আছি, সরি, আমি যেই পোর্টটাতে আছি, গ্লোবাল কনফিগারেশন মোড, হোস্ট নেম চেঞ্জ করে উইট ইনস্টিটিউট লাগিয়ে দিয়েছি, এবং এখানে আমি ইন্টারফেস ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 0/0/0 নামের একটা ইন্টারফেস আমার ছিল। তো এই ইন্টারফেসটাতে আমি ঢুকতে চাই। So, আমি গ্লোবাল কনফিগারেশন মোডে গিয়ে ইন্টারফেস স্পেস দিয়ে যে পোর্টটা নাম আছে সেই পোর্টটার নাম অনুযায়ী আমি ওই পোর্টটার ভিতর ওই পোর্টটার কমান্ডটা লিখলাম, ওই পোর্টটার নামটা কমান্ডে লিখলাম, লিখে ইন্টার চাপ দিলে আমি চলে গেলাম কোথায়? ইন্টারফেস, মানে ওই পোর্টের ইন্টারফেসে আমি চলে গেলাম। এখন এই ইন্টারফেসটা নর্মালি শাটডাউন অবস্থায় থাকে, এটাকে আমি নো শাটডাউন করে নিব। মানে নো শাটডাউন মানে কি? ওপেন করা আর কি। অন ওপেন করা অন হইলো। হ্যাঁ, সো এইভাবে আমরা কমান্ড দিয়ে দিয়ে আসলে কনফিগারেশন গুলো করতে পারি। নো শাটডাউন দেওয়ার পরে হচ্ছিল এখানে একটা ইনিশিয়াল একটা ডায়ালগ বা ইনিশিয়াল একটা মেসেজ আপনাকে দিবে, যেমন লিংক 5 চেঞ্জ মানে ইন্টারফেস যে কোনো পোর্ট স্যার যে কোনো পোর্ট স্যার ইনিশিয়াল করতে গেলে মানে নো শট ডাউন দিয়ে অন করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা পোর্টকে, মানে আপনার প্রত্যেকটা পোর্টকে অন করার জন্য ফার্স্ট অফ অল ওই পোর্টে ঢুকতে হবে। ঢুকার পরে মূল কমান্ড হচ্ছিল যে পোর্টে যাবেন, যে পোর্টটা অন করবেন, যে পোর্টে আইপি বসাবেন, সেই পোর্টে কমান্ড হচ্ছিল ওই পোর্টের ইন্টার ওই পোর্টের আগে ইন্টারফেস দিয়ে ওই পোর্টের নামটা লিখবেন বা ওই ইন্টারফেসের নামটা লিখবেন। লেখার পরে নো শাটডাউন দিবেন, মানে ইন্টারফেসটা আপনি শাটডাউন অবস্থা থেকে ওপেন করলেন। করার পরে আপনি ওখানে যদি আইপি বসাইতে চান আইপি বসালেন, বসানোর পরে আপনার কাজ হচ্ছিল এক্সিট করে বের হয়ে আসা। তো আমি এখানে জাস্ট এই কাজটুকুই করব, এবং এখানে আমাকে নো শাটডাউন, মানে শাটডাউন অবস্থায় ছিল, নো শাটডাউন দেওয়ার পরে সে আমাকে একটা মেসেজ দিত যে লিংক হেড চেঞ্জ, মানে ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 0/0/0 এনক্রিপ্টেড টু, মানে কিসে গেছে, মানে শাটডাউন অবস্থায় ছিল বা ডাউন অবস্থায় ছিল, সে এখন স্টেট হচ্ছিল, তার স্ট্যাটাস হচ্ছিল এখন আপ হয়ে গিয়েছে, তাই না? সো ইন্টার দেওয়ার পরে এখানে আমরা কি বসাবো? এখানে আমি মনে করেন একটা আইপি বসাবো বা আইপি অ্যাড্রেস বসাইতে চাই। ওটার আইপি অ্যাড্রেস বসায় না, সো আমি এখন একটা আইপি অ্যাড্রেস বসাইতে চাই। তো আইপি অ্যাড্রেস নিয়ে আমরা ক্লাস করব, ইন ডিটেইলে ক্লাস করব। তার আগে আমি ইনিশিয়ালি বেসিক কনফিগারেশনটা দেখাতে চাই, তো যাতে করে আমরা অনেক কিছু clear হয়ে যায়। আইপি অ্যাড্রেস লিখে যদি সার্চ দিই, মানে আইপি স্পেস দিয়ে এডিডি লিখে যদি আমি ট্যাব দিই, তাহলে কিন্তু ফুল কমান্ডটা চলে আসে। যদিও এটা চোরামি বুদ্ধি, কেউ এটা ট্রাই করবেন না, অবশ্যই ফুল কমান্ডটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আটকে গেলে আপনি জিজ্ঞাসা চিহ্ন আছে, ওই জিজ্ঞাসা চিহ্ন দিলে আপনাকে অনেক সাজেশন দিবে। অথবা আপনি আইপি স্পেস দিয়ে এডিডি বা অ্যাড্রেস বানান জানেন না, বা একটা কমান্ডের গিগাবাইট ইথারনেটটা কিভাবে লিখতে হবে অ্যাড্রেস বানান জানেন না, বা এত বড় একটা কমান্ড আপনি লিখতে চাচ্ছেন না, জিআই লিখে ট্যাব দিলে আপনার অটোমেটিক সাজেশনে চলে আসবে গিগাবাইট ইথারনেট। না, ইন্টারফেসের পরে আসলে গিগাবাইট ইথারনেটই বসে, আর আইপির পরে আসলে অ্যাড্রেসই বসে। সো এই সাজেশনটা অনুযায়ী তারা ট্যাব দিলে আপনাকে ফুল ফর্মটা দিয়ে দিবে, কারণ ফুল ফর্মের কমান্ড ছাড়া কিন্তু আপনার কোনো কমান্ড এক্সিকিউট হবে না আর কি, বা কাজ করবে না। সো আইপি অ্যাড্রেস দিলাম, আইপি অ্যাড্রেস দেওয়ার পরে আমি একটা আইপি সিলেক্ট করে দিলাম, এটা একটা আইপি 192.168. ধরলাম এইটাতে আমি একটা আইপি দিলাম হচ্ছিল 1.1 দিয়ে একটা সাবনেট মাস্ক, কি আইপি কি এগুলো সামনে দেখবো। সামনে ক্লাসে আমাদের আইপির উপর ক্লাস হবে। সো 255.255.0, তো এই টাইপের একটা সাবনেট মাস্ক দিয়ে দিলাম, ইন্টার দিলাম, এবারে দিয়ে বের হয়ে গেলাম। এই যে আমি যে কমান্ডটা দিলাম, কনফিগারেশনটা, স্যার কিছু বললেন? আচ্ছা, যে কমান্ডটা বা যে কমান্ডটা বা আমার সাথে একজন বলতেছেন, আচ্ছা, যে কমান্ডটা বা যে কনফিগারেশনটা লিখলাম, কমান্ডটা কিন্তু আমি চাইলে খুবই সিম্পল
এই যে এখান থেকেও লিখতে পারতাম। দেখেন ওইখানে কিন্তু আমি কিছু লিখি নাই, এখানে কিন্তু কিছু লিখিনি, কিন্তু অটোমেটিক কমান্ড নিচ্ছে না। আমি কিন্তু এই যে রাউটার, এই রাউটারের সিএলআই মোডে কিন্তু কোনো কমান্ড লিখি নাই, কিন্তু আমি যা যা করছি, এই যে নো শাটডাউন দিলাম, অ্যাড্রেস বসাইলাম, যে আইপিটা বসাইছি সেই আইপিটাই নিতে, মানে ওভারঅল কাজটা ওখানে করছি, বাট এখানে হয়ে যাচ্ছে, রাউটারের ভিতরে কিন্তু হয়ে যাচ্ছে কমান্ড গুলা, বুঝতে পারছেন? আবার এখানে চাইলে কিন্তু আপনি আরেকটা শর্টকাট একটা উপায় আছে, বাট ফ্রি শিখাবো না, বাট এটা একটা জেনে রাখা বিষয় আছে যে সব ওয়েতে আপনারা জেনে রাখেন যে এইভাবেও এখান থেকে চাইলে আপনি এই ইন্টারফেস সিলেক্ট করে রাউটারের কনফিগারেশনে গিয়ে ইন্টারফেস সিলেক্ট করে আইপি বসাতে পারেন। দেখেন আমি আইপি বসাইনি, আমি কিন্তু ওখানে কনফিগার করে কমান্ড লিখেছি, এখানে কিন্তু ওই কমান্ডের অনুযায়ী কিন্তু অলরেডি অটোমেটিক্যালি আইপি বসে আছে, বসে আছে, এবং এটা অন অবস্থায় আছে, পোর্ট স্ট্যাটাসটা কিন্তু অন অবস্থায় আছে। কেন? ওই যে নো শাটডাউন দিয়েছিলাম দেখে। দেখেন আমি যদি এখান থেকে চাইলে পরের পোর্ট, পরের ইন্টারফেসে একটা বসাইতে পারি, এটা মনে করেন ধরেন 3 ডট। নরমালি নরমালি স্যার এটা তো আমরা সফটওয়্যারে শুধু পাইতেছি, এটা তো ফিজিক্যালি তো আমরা এই জিনিসটা পাইতেছি না, তো বেটার আপনি ল্যাপটপেই করেন। ফিজিক্যালি এই জিনিসটা পাবেন না, তো এখান থেকে দেখেন তো আমি এটা বেটার হয় স্যার আপনি ল্যাপটপে করেন। ল্যাপটপ দিয়ে করবো। আচ্ছা না, আমি ওয়ে দেখাই রাখি, তো যদি আসলে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে না, সবাই তো আর মনে করেন যে আহ আহ, কি বলে ওটাকে, সবাই তো আর ইয়া হবে না, অনেকে চাইবে যে আমি নিজে শিখে আরেকজনকে শিখাবো। সো এই যে মানে প্রত্যেকটা ওয়ে জেনে রাখাটাও একটা কি ভালো দিক, কারণ আসলে কিভাবে কাজ করে এই বিষয়টা, সেইগুলো কিন্তু আমাদের অনেক সময় অনেক ধরনের কাজে আসতে পারে। দেখেন এখানে যখন আমি ইন্টারফেস 0/0/0/1-এ গেলাম, 1-এ বসে কিন্তু আমি একটা আইপি বসিয়ে সাবনেট মাস্ক বসিয়ে দিচ্ছি। আইপি বসার পর আমি সাবনেট মাস্কে ক্লিক করতে অটোমেটিক সাবনেট মাস্ক নিয়ে গেছে। যদি আমি চাই এটা সে মানে আমি একটু এডিট বা বলতে পারেন যে আমি চেঞ্জ করতে পারি সাবনেট মাস্ক, এটা আপনার উপর ডিপেন্ড করে। আর এইখানে জাস্ট অন লিখলে দেখেন এই যে রাউটারের যে সিএলআই মোড, এই সিএলআই মোড যে এখন যান, আমরা তো একটা ইন্টারফেসের কনফিগারেশন করেছিলাম, দেখেন অলরেডি কিন্তু কখন সে অটোমেটিক্যালি আরেকটা ইন্টারফেস কনফিগারেশন হয়ে গেছে। আমার কিন্তু কোনো কমান্ড লিখতে, জাস্ট আমি আইপি বসাইছি, অন করে দিয়েছি, শেষ, আমার কাজ শেষ। দেখেন কি করছে, পুরো কমান্ডটা এইভাবে ডেসক্রাইব করছে, ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 0/0/1 লিখে ইন্টার দিয়ে এখন আমাকে আইপি বসাতে হয়েছে। তো আইপি বসানোর পরে নো শাটডাউন আসছে। ওই যে আমি প্রসেসটা কি করছি, পোর্ট স্ট্যাটাসটা আগে অন করি নাই, আমি যদি অন করতাম তাহলে নো শাটডাউনটা আগে আসতো, যেহেতু আগে অন করি নাই সেক্ষেত্রে আগে আসে নাই। তো নো শাটডাউন আসলো, আসার পরে আমি কিন্তু ওই ইয়া থেকে এখনো এক্সিট নেই নাই, কিন্তু আমাকে এখান থেকে এক্সিট নিয়ে নিতে হবে। তো এখান থেকে এক্সিট না নিয়ে আমি নিব হচ্ছে কোথা থেকে, আমি নিব হচ্ছে ল্যাপটপ থেকে। ল্যাপটপেও কিন্তু অটোমেটিক্যালি এই কমান্ড গুলো বসে গেছে অলরেডি। এক্স লিখে ট্যাব দিতে পারেন, বা এক্স লিখে ইন্টার দিলেও শর্ট কমান্ডটাও নিয়ে নিতে সমস্যা নেই। এই কনফিগ হাইফেন দিয়ে লেখা, তখন আসলে মূলত বুঝতে হবে যে ইন্টারফেসের ভিতরে আছে এবং ইন্টারফেসের ভিতরে কমান্ড মানে কমান্ড দেওয়ার একটা অবস্থানে আছে। যখন আমি এই ইন্টারফেস থেকে বের হব, তখন এক্সিট দিলে আমাকে আমার যে রাউটারের নাম, সেই নাম এবং সেটার পাশে কনফিগ লিখে একটা হ্যাশট্যাগ দিবে। কেন? এইটাই হচ্ছে আসলে মূলত গ্লোবাল কনফিগারেশন মোড। এই যে রাউটারের নাম থাকবে, যদি নাম চেঞ্জ না করি রাউটার থাকবে, তারপরে ব্র্যাকেটে কনফিগ থাকবে, ব্র্যাকেটের বাইরে থাকবে হলো একটা হ্যাশট্যাগ। বুঝে গেছে? কিভাবে আমরা ইনিশিয়ালি প্রত্যেকটা ইন্টারফেসে আইপি অ্যাসাইন করে দিতে পারি, ইন্টারফেসে গিয়ে নো শাটডাউন লিখে অ্যাসাইন করে ওই ইন্টারফেস থেকে বেরিয়ে যেতে পারি। এইভাবে আসলে আমরা মূলত বেসিক কনফিগারেশন গুলো করে থাকি। তো আগামী ক্লাসে আমরা মূলত শিখবো হচ্ছে হলো আইপি অ্যাড্রেস নিয়ে। সবাই একটু মনোযোগী হবেন এবং আঁকা ট্রাই করবেন, খাতা কলম মাস্ট, হ্যাঁ, সবকিছু নোট করার চেষ্টা করবেন।
আমরা আইপি অ্যাড্রেস নিয়ে আগামী ক্লাসে ক্লাস শুরু করে দেবো। আর আজকের রেকর্ডটা আমরা হয়তো খুব শীঘ্রই, আজকে না দিতে পারলে কালকে সকালে দিয়ে দিব। হ্যাঁ, তো আপনারা রেকর্ড নিয়ে যারা যারা মিস করেছেন তাদের সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন যাতে করে ক্লাসগুলো মিস না হয়। আর একটা বিষয় হচ্ছে তো আমার প্রেজেন্টে আমরা এখনই প্রেজেন্ট নিয়ে নিব। আর একটা বিষয় হচ্ছিল, আমাকে আহ একটু বলেন আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতেছেন কেউ একজন দায়িত্ব নেন নিয়ে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে আমাকে জয়েন করিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সেটা আপনাদের দায়িত্ব। আমার এন্ড থেকে বা আমাদের প্রতিষ্ঠানের এন্ড থেকে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়নি বা হবে না, মানে আমাদের নিষেধ আছে আর কি। ভাইয়া নাম্বারটা দেন আপনি। আচ্ছা, আমার নাম্বারটা কারো কাছে নাই? আমার এখন যে মেসেঞ্জার গ্রুপ আছে ওই জায়গায় নাম্বারটা দিয়ে দেন তাহলে। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আমি আমার পার্সোনাল নাম্বারটাই দিচ্ছি। এইটুকু মাথায় রেখেন, একটু দশটার পরে ফোন দিন না তাতে। ঠিক আছে, আমি একটা আর্লি ঘুমাই তো। হ্যাঁ, বা মেসেজ দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। আর ক্লাস থাকলে তো 10টা ওভার হয়ে যায়, সমস্যা হয় না। ঠিক আছে, নাম্বারটা পেয়েছেন? আমরা একটু অ্যাটেন্ডেন্সের দিকে চলে যাই। আমি আজকে স্ক্রিনটা শেয়ার করে রাখবো কারণ অনেকে রোল নাম্বার ভুলে গেছেন। গত ক্লাসে স্যার প্রেজেন্ট করছিলেন না? প্রেজেন্ট রাখছিলেন? না, লাস্ট ক্লাসে আমি গল্প করছি, কোনো ক্লাস হয়েছে? আচ্ছা, আমি একটু, আজকে কয় তারিখ? 8 8 তারিখ। তারিখে। হুম। আবু কি ভাইয়া প্রেজেন্ট? জি প্রেজেন্টেশন পুনম সাহা, জি ভাইয়া আছি। আপু তো আছেন? জি ভাই আছি। ইমরান হোসেন ভাই আছেন? ওকে। মনজুরুল ভাই আছেন? জি ভাইয়া আছি। রয়েল হাসান ভাই আছেন? জি স্যার আছি স্যার। ইমরান ইসলাম? ইমরান ইসলাম ভাইয়া নাই? এমডি আবু রায়হান ভাইয়া? শুভেচ্ছা বড়ুয়া? জি ভাইয়া প্রেজেন্ট আছি। মাহমুদুর রহমান? জি ভাইয়া। মাঝারুল ইসলাম? মাঝারুল ইসলাম নাই? হ্যাঁ, অর্ডারে। জি ভাইয়া আছি। মাঝারুল ভাই আছেন? জি ভাইয়া আছি। আমি তো ভাবলাম রাস্তায় আছেন। আব্দুল মাজিদ নিহাদ? নিহাদ ভাই আছেন? নাই। মাসুদ হোসেন? মাসুদ ভাই নাই? দাউদ হোসেন? জি স্যার প্রেজেন্ট আছি। শানুর ইসলাম? নাই। শানুর ইসলাম নাই। শানুর ইসলাম নাই। হ্যাঁ,
ওকে, রাকিবুল ইসলাম। অন্য মানুষের জন্য অপরচুনিটি পেতে পারছে আর কি। যাই হোক, এমডি আবু হানজালা। ইয়েস স্যার। আচ্ছা, এমডি ওয়াহিদুজ্জামান। ইয়েস স্যার। ওকে, এমডি আবু বকর সিদ্দিক। ক্লাস করছে। আমি তো সবগুলো ক্লাসের ভিডিও দিয়েছিলাম না? একটু দাঁড়ান, আমার ল্যাপটপের চাপ শেষের দিকে। আচ্ছা, আমি সবগুলো ক্লাসের ভিডিও দিয়েছিলাম না? হ্যাঁ স্যার, ইয়েস স্যার। আচ্ছা, মারিয়াম আপু আছেন? ভাইয়া 14 নাম্বার আমি আছি। নেট ইস্যু ছিল ভাই। 14 নম্বর নাম কি ভাই? মাসুদ। জি 14। মাসুদ ভাই। জি ভাইয়া, নেট ইস্যু ছিল, দিতে পারিনি তখন। আচ্ছা আচ্ছা, মারিয়াম মিম? উনি নাই। মিনহাজ হোসেন টুকু? প্রেজেন্ট ভাইয়া। মেহনাজ আপু তো আছেন না? জি আপু বুঝতেছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপর একটু প্র্যাকটিস করেন, ভিডিওগুলো দেওয়ার পর একটু প্র্যাকটিস করে নিন। কোনো অসুবিধা হলে অবশ্যই জানিয়েন। আর আমি যদি গ্রুপে কোনো কারণে মিস করে ফেলি, অবশ্যই নাম্বার দেওয়া আছে, আমাকে নক দিন হোয়াটসঅ্যাপ। এমডি নূরে আলম রাহাত। রাহাত ভাই আছেন? রাহাত ভাই আছেন? কেউ গান গাইতেছে না? কাজ হইয়া সমস্যা কি, ক্লাস তো শেষ। আচ্ছা, এমডি সোহেল রানা ভাইয়া। প্রবলেম কি? সোহেল রানা ভাইয়া? সোহেল রানা ভাইয়া নাই। সাইফুল ইসলাম ভাইয়া? জি ভাই আমি আছি। আচ্ছা, সাইফুল ইসলাম ভাইয়া আছে। দেন হচ্ছে আলমগীর হোসেন ভাই আছেন? জি ভাই আমি আছি। এম হাবিবুদ্দিন? নাই। সবুজ ভাই তো আছেন নাকি? হ্যাঁ ইয়েস স্যার। তারিক ভাই আছেন? তারিক সাইফুল্লাহ? নাই। তাওহীদ শাহরিয়ার হৃদয় ভাই আছেন? আছি স্যার, আছি। আচ্ছা, আছেন। হ্যাঁ হ্যাঁ আছেন। জি স্যার। এমডি জাহিদ বিন খালিদ? নাই। আলিমুল আলম মাসুম? কাজী নিজাম ভাই তো আছেন? মাহবুবুর রহমান ভাইয়া? সৈয়দ আলভি ইসলাম নিফাজ? ভাইয়া। নিফাজ ভাই আছেন। আবু বকর সিদ্দিক ভাই আছেন? আবু বকর সিদ্দিক ভাই আছেন? প্রেজেন্ট দিতে পারছে না, চ্যাট লিস্টে লিখে দিল আর কি উনি প্রেজেন্ট।
আচ্ছা, তাহলে আব্দুস সবুর ভাই আছেন? নাই। চ্যাট বক্সে কেউ যদি কিছু বলে আমাকে একটু জানিয়ে, হ্যাঁ, কারণ আমি তো স্ক্রিন শেয়ার দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছি। আবু বকর ভাইয়া হচ্ছে উনি বলছে ওনার 21 সিরিয়াল। আচ্ছা, আফরাইম ইসলাম আছেন? হোসেন সাব্বির ভাই? জি ভাই আছি। লাস্ট 2টা ক্লাস করেন নাই? হ্যাঁ, না ভাই, একটু অসুস্থ ছিলাম তো সেখানে করতে পারিনি। রেকর্ড দেখছেন? না ভাই দেখা হয়নি, একটু এই ঝামেলার মধ্যে আর দেখা হয়নি। আচ্ছা, একটু দেখে নিয়েন। আচ্ছা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে নক করেন। খন্দকার আচ্ছা ভাই। হাসান, আছে ভাই। আপনারও সেম অবস্থা? ভাই আমি না একটা ক্লাস করি নাই, 2টা ক্লাস করলাম। লাস্ট ক্লাসটা করতে পারিনি আমি। আব্বু এর আগে হাসপাতালে ছিল, তাহলে আব্বু তাহলে হাসপাতালে হয়তো এর ছিল, আগে। এই কারণে লাস্ট ক্লাসটা করতে পারিনি আমি। তো মিস করেছি নেটওয়ার্কের জন্য। মিস করেন না, দেখা গেছে আবার আমাদের এই কোয়ালিটি টিম থেকে আপনাদেরকে বারবার ফোন দেওয়া হবে। না, আমাকে ফোন হ্যাঁ, দিয়েছে, একটা ক্লাস মিস করেছে, ওর জন্য ফোন দিয়েছিল যে একটা ক্লাস আপনি করেননি। আমি বললাম যে হাসপাতালে আছে, আমি তখন হাসপাতাল ছিলাম আর কি। তো প্রান্ত দাস ভাই আছেন? আছি। রিয়াজ হোসেন? জি ভাই আছি। রাব্বানি খান? ভাইয়া ও আছে, ও নাকি মাইকে প্রবলেম হচ্ছে। আপনার আপনার শাহজাহান আছেন? জি জি আছি। আপনার তারপরে হচ্ছে এমনি নাহিদ মল্লিক? জি স্যার আছি। সুমাইয়া আক্তার আপু? জি ভাই আছি। আরিফা? জি আছি। আচ্ছা, সাদমান জাহান? আছি ভাইয়া, প্রেজেন্ট। আচ্ছা, সাইদুল হাসান? হ্যাঁ আছি ভাইয়া। আসিফ আহমেদ? আসিফ ভাই আছেন? আসিফ ভাই? আসিফ ভাই নাই? হ্যাঁ, আচ্ছা। আব্দুল্লাহ আল মামুন? সজল মিয়া তো আছেন। সালাম ভাই, আমি আসি ভাই। আমার প্রেজেন্টটা দিয়ে আপনি দেন। হ্যাঁ, শুরু থেকে গিয়েছিলেন, মনে আছে। তো আস্তে আস্তে সবারটাই মনে থাকবে। কুকুর সিরিয়ালটা একটু দিয়ে দিন, উনি মেসেজ করছে। আবু বাকের সিদ্দিকী। আবু বকর ভাইয়া? আমি তো মনে হচ্ছে আবু বকর হইতে। আবু বাকের সিদ্দিকী। ও, আচ্ছা, আবু বাকের একজন আছেন। কত নম্বর সিরিয়াল? 21 উনি তো চ্যাটে 21 নাম্বার লেখে। 20 নাম্বার। এই যে আবু বকর সিদ্দিক। হ্যাঁ, দিয়ে দিয়েছে ভাই। আর মিস হয়নি তো নাকি? তো আজকে ভাই আমার প্রেজেন্টটা দিয়েছেন? আমি ছিলাম। কে ভাই আপনি? নামটা বলেন। আসিফ ভাই নাকি? হ্যালো, ওর নাম কি আসিফ ভাই ছিল না? জি ভাই, আসিফ ভাই ছিল, আসিফ আহমদ। ও, আচ্ছা। জি,
হ্যাঁ আসিফ ভাই দিয়েছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাই, অনেকদিন গ্যাপের পরেও সবাই অনেকেই পার্টিসিপেট করেছেন, আর যারা যারা করেন নাই তাদেরকে বলে দিয়েন যাতে নেক্সট ক্লাস থেকে মিস না করে, তাহলে বড় একটা গ্যাপ হয়ে যাবে। সবাইকে সমাধান দিতে গেলে দেখা যাচ্ছে যে আমরা আগাতে পারবো না, এটাও যেমন সত্য, আবার আমরা সবাইকে ছাড়া আগাতেও চাই না, এটাও সত্য। ঠিক আছে, তো চেষ্টা করেন সবাই সবার ভিতরে একটা ভালো বন্ডিং করে একসাথে গ্রুপ স্টাডি করার ট্রাই করেন, যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতেছেন। আর যে কোনো পরামর্শ বা যে কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে জানায়েন, যার যে জায়গাটায় অসুবিধা আমাকে একটু নক দিন। ঠিক আছে, সো থ্যাংক ইউ, আবার থ্যাংক ইউ নেক্সট ভাইয়া, উইক। ঠিক আছে আল্লাহ স্যার। হাফেজ। এখন থেকে কেউ ক্লাস মিস দিয়েন না, রেগুলার ক্লাস হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে স্যার।